Booth FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 11টা বেজে 59 অর্থাৎ সময়টা ভূত এফএমের। আর সেই একইভাবে সেই কারণেই শুরু হয়ে গেল ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন অনেক অন্যরকম উইথ গ্রামীণফোন, এবং আজকের এপিসোডটি তো ডেফিনেটলি আরো অনেক বেশি অন্যরকম। সত্যিই তাই। গত সপ্তাহ থেকে আমি তো বলে আসছিলাম যে আজকে একটা দারুণ খবর দেবো আজকের এপিসোডটি, সুতরাং সেই জন্যই ঠিক সাজানো হয়েছে একেবারে অন্যরকম ভাবে। এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা এভাবেই যেতে চাই আরো বহুদূর। আপনাদের একটা একটা করে চাহিদা আমরা পূরণ করে যাব। আজকে যে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ঘটনা শোনানোর জন্য, আমি গত সপ্তাহেও সেরকম একটা ব্যাপার রেখেছিলাম, আজকেও সেটা রয়েছে যে আপনারা সবসময় বলছেন যে 2012 সালে কিছু এপিসোড এবং শুরুর দিকে কিছু এপিসোড আপনারা খুব মিস করেন। সেখানে যারা এসেছিলেন তাদের অনেক প্রশংসা আপনারা করেন এবং চান যে সেই সমস্ত মানুষগুলো বারবারই আসুক ভূত এফএমে। তো সেই সময়ের কিছু মানুষকে আমরা নিয়ে এসেছি। তাদের মধ্যে কেউ দেশের বাইরে ছিলেন, কেউ দেশেই ছিলেন, আবার সেই সাথে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নতুন আরো কিছু অতিথি। সুতরাং সবাই মিলে আমরা আজকের ভূত এফএমটা অনেক বেশি জমজমাট করে ফেলবো এবং আপনারা নামগুলো শুনলেই বুঝতে পারবেন যে এরা সবাই আপনার পছন্দের স্টোরি টেলার, যারা অনেক চমৎকার করে ঘটনা বলেন। শুরুতেই জানিয়ে দিই যে কিভাবে আমাদেরকে এসএমএস করবেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoothfm@radiofurti.fm। স্পেলিংটি বলে দিচ্ছি BHOOTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি ঘটনাটা আমরা সিলেক্ট করি তাহলে ডেফিনেটলি আপনার কথা অনুযায়ী আপনি এখানে চলে আসবেন এবং স্টুডিওতে সবার সাথে শেয়ার করবেন আপনার ঘটনা। আর না হলে আপনার ঘটনাটা যদি আসা সম্ভব না হয় আমরাই পড়ে শোনাবো। আজকের বিশেষ দিন, এবং সেই বিশেষ দিনটি হয়েছেও একেবারে বিশেষ দিনের মতোই। আমি ঠিক যেভাবে চেয়েছিলাম, ঠিক যেভাবে ভূত এফএমটা জমে ওঠে। হ্যাঁ, একদম শরৎকালে হঠাৎ করেই ঝমঝম করে, হ্যাঁ শরৎকালে যে বৃষ্টি হয় না তা না, কিন্তু কয়েকদিন ধরে টানা একটা মানে কি বলবো যে খুব ভ্যাপসা একটা ওয়েদার ছিল। এবং আজকে সকাল থেকে কিন্তু সেই ওয়েদারটা একেবারেই উধাও হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি আর ভূত এফএম দুটোর মধ্যে অদ্ভুত একটা সংযোগ রয়েছে। প্রচন্ড শীত এবং ভূত এফএম দুটোর মধ্যে অদ্ভুত একটা সংযোগ রয়েছে। সুতরাং আজকে বৃষ্টির রাত এবং বৃষ্টির রাতে ভূত এফএম জমজমাট হবে এই বিষয়ে আপনাকে 100% নিশ্চিত করছি আমি। সুতরাং বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যে যেখানে আছেন, কেন কথাটা বলছি সেটার প্রসঙ্গে এখনই আসবো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে যিনি আছেন এবং সমস্ত পৃথিবীতে যত বাঙালি রয়েছেন, এবং শুধু বাঙালি না, আমি দেখেছি যে আশ্চর্যের ব্যাপার যে বাঙালির বাইরেও অনেকে ভূত এফএম আমাদের ইমেল করেন। তাদের সবাইকে জানাচ্ছি এই প্রথমবারের মতো ভূত এফএমে স্বাগতম। লাইভ ভূত এফএম শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে থেকে আমরা সবাই একসাথে শুরু করব ভূত এফএমের সাথে পথ চলা। কারণ আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, আপনি যে মানে কি বলবো যে ফোনই ইউজ করেন না কেন, ভূত এফএম এখন আপনি সরাসরি শুনতে পারবেন রেডিও ফুর্তি। কিভাবে? আচ্ছা, আমরা 7 দিন ধরে আমরা অনেক কিছু বলে এসেছি যে হ্যাঁ ইটস কামিং, এবং সেটা কি ফাইনালি ইটস হিয়ার। কি সেটা হচ্ছে ফুর্তি অ্যাপ। এবং ফুর্তি অ্যাপের মাধ্যমে আপনি কি করতে পারবেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো আমাদের পৌঁছানো সম্ভব হয়নি, একেবারে প্রত্যন্ত অঞ্চলে হয়তো আমাদের এখনো যেখানে পৌঁছানো সম্ভব হয়নি, সেই জায়গাতে বসে আপনি শুনতে পারবেন ভূত এফএম এবং রেডিও ফুর্তি। ঠিক একইভাবে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, কত
কত যে কথা শুনেছি, ইমেল পেয়েছি আপনাদের, এবং ইমেলের মধ্যে আপনারা বারবার করে বলেছেন যে হ্যাঁ ভূত এফএম শুনতে পাই, ভূত এফএম ডাউনলোড করে শুনি, বিভিন্ন জায়গায় ভূত এফএম আপ হয়ে যায়, এবং সেটা কি হয়, সেটা হচ্ছে কেউ হয়তো শুনছেন, সেইখান থেকে ডাউনলোড করে সেটা রেকর্ড করে তারপর সেটা উঠে দিচ্ছেন। সাউন্ড কোয়ালিটির অবস্থা তো মানে একদম 12টা বেজে যায়, 12টার সময় শুরু হয় ভূত এফএম, এবং সেইটার আরো 12টা বাজলে খুব খবর হয়ে যায়, এবং আপনারা অনেক অনেক অভিযোগ পেয়েছি। কিন্তু এখন যেহেতু আপনি সরাসরি শুনছেন, সুতরাং আপনি চাইলেই কিন্তু এখন মানে সেই একদম বেস্ট সাউন্ড কোয়ালিটি তো পাবেনই, ঠিক একইভাবে ফেসবুকের মাধ্যমে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। কিভাবে কানেক্টেড থাকতে পারবেন? আমাদের এখানে যে পোস্টগুলো রয়েছে আপনারা জানেন www.facebook.com/radio.furti, এখানে গিয়ে আপনি লাইভ কমেন্ট করতে পারবেন, জানাতে পারবেন আপনার অনুভূতি, কোন ঘটনা কিরকম লাগলো এইটা জানাতে হতো আপনাদের হয়তো ঘটনা শোনার পরে, একদিন পরে বা 2 দিন পরে ইমেল করে। এখন সরাসরি ফেসবুকে আপনারা জানাতে পারবেন এবং আমরাও সেটা দেখতে পারবো। এখন জানিয়ে দিই যে আপনি যদি মানে কি বলবো অ্যান্ড্রয়েড ইউজার হন, আপনি যদি অ্যাপল ইউজার হন, আপনার কোনো সমস্যাই নেই। আমরা ঠিক একইভাবে গুগল প্লে স্টোরে যেরকম রয়েছে, অ্যাপ স্টোরেও ঠিক একইভাবে আমাদের কিন্তু এই ফুর্তি অ্যাপটা আপনি পেয়ে যাবেন। চলে যান সেখানে এবং টাইপ করুন ফুর্তি অ্যাপ, রেডিও ফুর্তি অ্যাপ করবে। আপনি ওখানে যদি টাইপ করেন সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাকে অ্যাপটা দেখাবে এবং একটা ক্লিকের মাধ্যমে সেটা হয়ে যাবে ডাউনলোড। এর চাইতে সহজ আর কি হতে পারে? আচ্ছা, আরও একটা সহজ উপায় আছে। আমাদের যে ফুর্তির যে ফ্যান পেজটা রয়েছে, যেটা হচ্ছে www.facebook.com, সেইখানে যদি আপনি চলে যান /radio.furti, সেখানে যদি আপনি চলে যান, সেখানেও দেখবেন যে একটা ট্যাব রয়েছে এবং সেই ট্যাবটাতে আপনি সরাসরি গিয়ে কিন্তু আপনি সেখানে সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন, রাইট? এবং ঠিক একইভাবে আপনি যদি আমাদেরকে 9840 নাম্বার যদি আপনি এসএমএস করেন, 9840 নাম্বার যদি আপনি আমাকে এসএমএস করেন, সেই 9840 নাম্বারে আপনি এসএমএস করলে আপনি যে রিপ্লাই পাবেন এসএমএস করার পরপরই, সেখানেও আপনার কিন্তু সেই ওয়েব অ্যাড্রেসটা দেওয়া থাকবে বা নিয়ম করে আপনি জেনে যাবেন সেখান থেকে। সুতরাং ইটস ভেরি ইজি। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়, কি ধরনের সমস্যা হচ্ছে সেটা জানিয়ে আমাকে এসএমএস করুন এক্ষুনি। আমি আবারও একটু পরে আপনাকে জানিয়ে দেবো কিভাবে অ্যাপটা ডাউনলোড করতে হবে বা আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যা নাই একেবারে, তারপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা কোনো ধরনের কোনো সমস্যা হয়, আপনি সরাসরি আমাকে জানান সেটা এসএমএস এর মাধ্যমে এবং আমি সেটা সলভ করার চেষ্টা করবো। এখানে আরও অনেকেই আছেন, আমাদের সাথে মাসুম রয়েছে, সেও হেল্প করবে আপনাদেরকে। সুতরাং কোনো সমস্যাই নেই, আপনি চাইলেই কিন্তু সেখান থেকে জানতে পারবেন। এবং আপনি যদি চলে যান www.radiofurti.fm, এখানেও যদি আপনি চলে যান, সেখান থেকেও আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আমি স্পেলিংটাও বলে দিচ্ছি, www. এটা তো বানান হয় না ভাই, সুতরাং এটার বানান বললাম না। www.radio radio FOORTI ফুর্তি একসঙ্গে, কিন্তু কোনো স্পেস দেওয়া লাগবে না, .fm। এবার একবারে বলি পুরোটা, www.radiofurti.fm, কোনো স্পেস কিচ্ছু লাগবে না। ইটস ভেরি ইজি, রাইট? এবং এটা হচ্ছে ইজি এবং ইন্টারেস্টিং। সো আপনি অবশ্যই ডাউনলোড করেন, এবং কে ডাউনলোড করেন সেটা ফেসবুকে জানাবেন, অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুকে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা একটা ছবিও আপ করবো, যেখানে আমরা দেখবেন যে সবাই এটা ডাউনলোড করেছি। এবং আপনিও যদি এটা ডাউনলোড করেন, সঙ্গে সঙ্গে ফেসবুকে জানান, সঙ্গে সঙ্গে আমাদের এসএমএস দিয়ে জানান। যদি এসএমএস দিয়ে জানাতে সমস্যা হয়, ফেসবুকে জানান। সবাইকে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে ডাউনলোড করুন আমাদের ফুর্তি অ্যাপটা। ওয়াও, কি যে ভালো লাগছে আজকে। যাই হোক, ভালো লাগার সাথে একটু ভয়ও পেতে হবে। সো আমরা এখন ঘটনায় যাব এবং মাঝখানে আবারও ফিরে আসবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সেই সাথে অবশ্যই আমাদের জানান যে কোনো প্রবলেম হলে আমরা আছি আপনার সাথে। আমরা চলে যাব প্রথমেই ঘটনায়। আমাদের এখানে আরিফিন ভাই উপস্থিত রয়েছেন, অনেকদিন পরে এসেছেন। আমি কত যে এসএমএস পেয়েছি ওনার জন্য, যে ওনাকে নিয়ে আসার জন্য। বাবু ভাই রয়েছেন, দিনা রয়েছে এবং 3 জন নতুন অতিথি যারা একটু নতুন, তারা হচ্ছে এর পরের ঘন্টায় আসবেন। প্রথম ঘন্টায় আছেন এনারাই। সো আমি প্রথমে একটু বাবু ভাইয়ের কাছে যাই এবং বলি যে কেমন লাগছে আজকের অনুভূতিটা একটু শুনি। অসাধারণ রাসেল ভাই, কারণ আমি নিজেও কিন্তু একটা মানে অ্যাকচুয়ালি ধাঁধায় ছিলাম কি বেরোচ্ছে, মানে কেউ ক্লিয়ার করেনি। রাইট, পরে যখন শুনলাম তো মানে ম্যাগনিফিসেন্ট লাগলো। আমি এসেই ডাউনলোড করলাম অ্যাপসটা। আর আরেকটা জিনিস, দুপুর থেকে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে রাতে। হ্যাঁ, আমি তো খুব চাচ্ছিলাম, আমি সকালে বৃষ্টি কিন্তু খুশি হয়ে গেছি। আমি মানে দেখছিলাম যে ওয়েদার রিপোর্ট কি বলে, দেখলাম যে হ্যাঁ 3টার পর থেকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মানে আপনার রিপোর্টে তো দেখাচ্ছেই কয়দিন ধরে বৃষ্টি, কিন্তু এরকম বৃষ্টি কিন্তু হয় না। সেটাই আসার সাথে সাথে দেখলাম প্রচন্ড বৃষ্টি শুরু হলো। এবং সেকেন্ড ভালো লাগাটা হচ্ছে অ্যাপটা পেয়ে
এবং দেশে বিদেশে যারা আছে সবাই এখন ভূত এফএম লাইভ শুনতে পাবে। আমার তো হার্ট দিয়ে দিয়েছে একদম, মানে সত্যি এত মানে জিনিসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যাপের সাথে আপনারা পুরোপুরি রেডিও ফুর্তির যে চেহারা, সেই চেহারাটাও পেয়ে যাবেন। সেটাই মানে একটা মানে মানে নাইস একটা জিনিস হলো, রাইট। সেটাই। আমরা একটু আরফিন ভাইয়ের কাছে যাই। আরফিন ভাই, কি অবস্থা, কেমন লাগলো আজকে? আপনি তো দেখলেন, আপনি তো হঠাৎ করে, আপনি জানতেন না, আপনি আসার পরে জানলেন যে এই অবস্থা। থ্যাংক ইউ রাসেল ভাই। হাই লিসনার্স, সবচেয়ে চমৎকার অনুভূতিটা হচ্ছে এই অ্যাপসের ফলে যারা রেডিও ফুর্তি রেগুলার শোনে, আপনি বলছিলেন কি কষ্ট করে আপনার শুনতে হচ্ছে যখন দেশের বাইরে ছিলেন। এই অ্যাটাচমেন্ট নেওয়া, মেইলে রিসিভ করা, এই ব্যাপারগুলো এখন কমে গিয়ে সরাসরি লাইভ শুনতে পারা, মানে রেডিও ফুর্তি উইল বি ট্রাভেলিং উইথ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভেরি ট্রু। এবং আমি জানাতে চাই যে মানে ভাবির আজকে জন্মদিন, জন্মদিন, এবং আজকে আপনি একটু আগেও বলছিলেন যখন আপনি দেশের বাইরে ছিলেন, ভূত এফএম মিস করবেন না, উনি কোনো এপিসোড মিস করেন, উনি আপনাকে মেইল করে করে পাঠাতেন। এখনো সে মিস করে না, কোনো এপিসোডই মিস করে না। ইনফ্যাক্ট সেরা তার জন্যই আমার মানে ভূত এফএম এর সাথে এত বেশি অ্যাটাচমেন্ট থাকে। সো আই উড লাইক টু টেক দিস অপরচুনিটি টু উইশ হার অ্যাজ ওয়েল। সো হ্যাপি বার্থডে সেরা। সেভাবে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনার কষ্ট করে আর এখন আপনার মানে কষ্ট করে এই এপিসোড গুলো পাঠাতে হবে না, এবং আপনি কিন্তু পরবর্তীতে খবর নিতে পারবেন। আজকে ভূত এফএম শোনা হয়েছে তো লাইভ, তো পৃথিবীর যে প্রান্তেই আরফিন ভাই থাকুক না কেন, ভূত এফএম তার সঙ্গে থাকবে। তো সবকিছু রিলেভেন্ট না আজকে। এক্স্যাক্টলি। ওকে, আমরা ঘটনায় যাই, আমরা ঘটনায় চলে যাই। একটা ছোট ঘটনা শুনি, ছোট ঘটনা দিয়ে শুরু করি, তারপরে সবাই বলার পরে তারপর আমরা ধীরে বড় ঘটনার দিকে যাবো। রাইট। ছোট একটা ঘটনা বলি। রিসেন্টলি আমার কলিগের কাছ থেকে শোনা, ধানমন্ডিতে একটা মসজিদ আছে, তাকওয়া মসজিদ, আমরা সবাই চিনি, আবহানিমার থেকে একদম কাছেই। তো তাকওয়া মসজিদের ঠিক পাশে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটায় কিছু কিছু ঘটনা খুব র্যান্ডম ঘটতো, রাত হলেই কিছু ঘটনা ঘটতো। তো মাঝখান দিয়ে আমি দেখেছি যে একটা সময় ওখানে শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, আর শুনছেন ভূত এফএম ফুর্তি অ্যাপে এবং রেডিও ফুর্তিতে একই সাথে। রাইট। এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ফেসবুকে আমাদের লিখছেন, এবং তিনি বলছেন যে ইফাত সিয়াম লিখেছেন, নামাইলাম ফুর্তি অ্যাপ। থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও আমাদেরকে লিখেছেন কাঠ পুতুলের হাসি, থ্যাংক ইউ রেডিও ফুর্তি ফর দ্য অ্যাপ, এবং ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি যে রেজাউল ইসলাম রাজ লিখেছেন যে ডাউনলোড দিচ্ছি, চরম অ্যাপটা চরম রাসেল ভাই। এছাড়াও দেখতে পাচ্ছি যে মোহাম্মদ অভি লিখেছেন অ্যাপ ডাউনলোড করছি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি একজন লিখেছেন রোহিত শান, এগুলো সব কিন্তু ফেসবুকে, সুতরাং আপনারা ফেসবুকে গিয়ে দেখতে পারেন, চেক করে। ডাউনলোড করা শেষ আমরা। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই, আচ্ছা একজন লিখেছেন নিঃস্ব আমি তোমাকে ছাড়া, তিনি লিখেছেন যে এটা কি রিয়েল পেজ? হ্যাঁ ভাই, এটা আমাদের রিয়েল পেজ ভাই, আমাদের গল্পের মতো এই পেজটিও রিয়েল। আমাদেরকে দেখতে পাচ্ছি বাইজিদ সৌরভ লিখেছেন আমি রেডিও ফুর্তি অ্যাপ ডাউনলোড করছি, খুব ভালো একটা অ্যাপ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে তুষার লিখেছেন আসল ভাই অ্যাপটা ডাউনলোড কমপ্লিট দিয়ে একটা লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, আমাদের আকিব জাভেদ পারভেজ লিখেছেন করে ফেললাম ডাউনলোড রাসেল ভাই, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি জুডি আরএক্স রানা লিখেছেন অ্যাপটা ডাউনলোড কমপ্লিট। এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন যে রাসেল হাসান আরাফ লিখেছেন ভাই ডাউনলোড করলাম ফুর্তি অ্যাপ, এবং আমি হাসান বলছি লিখেছেন ভূত এফএম এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। এস কে তারিক আহমেদ লিখেছেন ভাই ডাউনলোড করছি। আমাদেরকে আরো অনেকেই কিন্তু এরকম লিখছেন, এবং আমার খুব ভালো লাগছে যে আপনারা ডাউনলোড করছেন অ্যাপটা, এবং আপনারা সবাই এখন ভূত এফএম যেভাবেই হোক না কেন, যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, ভূত এফএম কোনোভাবে মিস হবে না। আচ্ছা, অ্যাপে এবার দেখুন ভূত এফএমের আরেকটা ঘটনা শুনতে কেমন লাগে। আরফিন ভাই, শুরু করি আমরা। যে যেখানে আছেন আপনাদের সবাইকে, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, পৃথিবীর যে প্রান্তেই বাঙালি এবং ভূত এফএম প্রেমী যে যেখানেই থাকুন না কেন, আপনাদের সবাইকে আরো একবার জানাচ্ছি ভূত এফএমে স্বাগতম। থ্যাংক ইউ রাসেল ভাই। খুবই ঘড়িতে সময় রাত 12টা বেজে 47 আমরা কিন্তু খবর পাচ্ছি যে আপনারা ডাউনলোড করছেন অ্যাপস, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার মানে শুধুমাত্র ভূত এফএম নিম্নের প্রতি আপনারা যে ভালোবাসাটা দেখাচ্ছেন, রেডিও ফুর্তির প্রতি আপনারা যে ভালোবাসাটা দেখাচ্ছেন, সেটা আসলে অমূল্য, আমাদের কাছে অমূল্য, এবং আমরা সেই ভালোবাসা ধরে রাখতে চাই। আমাদের দায়িত্ব আসলে বহুগুণ
বাড়িয়ে দিচ্ছেন আপনারা প্রতিনিয়ত। আপনাদের ভালোবাসার কারণে আমাদের দায়িত্ব বহুগুণ বেড়ে যাচ্ছে। আমরা জানি যে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, কিন্তু আমাদের এটাও সত্যি যে আমরা আরো প্রতিনিয়ত আরো বেশি আপনাদের ভালোবাসা অর্জন করতে আমরা রেগুলার চেষ্টা করবো, ইনশাল্লাহ। সে বিষয়ে কথা দিচ্ছি। আমরা আবারও বাবু ভাইয়ের কাছে যাচ্ছি। বাবু ভাই, হ্যাঁ, ঘটনাটা আমরা শুনে ফেলি। আচ্ছা, নেক্সট ঘটনা হচ্ছে আপনার ময়মনসিংহ এর ঘটনা। এখানে আপনার জাইনুদ্দিন নামে একজন এই কাহিনীটা পাঠিয়েছেন। তো ঘটনা শুরু করি। জি প্লিজ। আচ্ছা, এই জাইনুদ্দিন সাহেব উনি থাকতেন ময়মনসিংহ সদরে আর কি, মেন সিটিতে থাকতেন। আচ্ছা। তো একটা সময় ওনার আর কি ওখানকার ওই একটু গ্রাম এলাকা যেটা, সেখানে যাওয়া পড়ে ওনার এক রিলেটিভের বাসায়। তো উনি ওখান থেকে রওনা দেন, শহর থেকে রওনা দিয়ে মোটামুটি উনি তখন দুপুরের পরে আর কি রওনা দেন ওই সময়টা। এবং ওই যে জায়গায় উনি যাবেন সেখানে সন্ধ্যার পরে আপনার সাধারণত বাস চলাচল বন্ধ হয়ে যায় কাছাকাছিটা। আচ্ছা। তো উনি সন্ধ্যার পর ওই জায়গায় পৌঁছানোর পর বাস যথারীতি বাস থেকে নেমে ওটাই ছিল শেষ বাস, এবং পরবর্তী কোনো আপনার বাস নেই। তো দেখছেন যে আশেপাশের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তো উনি একটা ছোট হোটেলের মতো পান, যেটা ঝাপ নামায় ফেলছে একটা, সে ওখানে উনি খাওয়া দাওয়া করেন, করে একটা আপনার মিঠাই টাইপের একটা মিষ্টি টাইপের ওখান থেকে কিনে উনি রওনা দেন। তো রওনা দিয়ে উনি হাঁটছেন, দেখতেছে রাস্তার সামনে ওখানে গাছ ছিল একটা, বেশ রাস্তাটা বিশাল মোড় নিছে, এবং ওখানে বিশাল একটা ঝাঁকড়া গাছ, ইটস হয়তো কোন একটা ঝাঁকড়া বিশাল গাছ আর কি। তো ওই গাছের নিচে দেখতেছে সেই ওই কালো জিনিসটাই উবু হয়ে একইভাবে বসে আছে। এবং উনি দেখে যে আস্তে আস্তে ক্রল করে, যেমন আপনার আছে না মানুষ যে ছেঁচড়া যদি একটু সামনে যায়, মাটিতে ছেঁচড়ে সামনে যায়, তো দেখছে যে ওই জিনিসটা ছেঁচড়া ঠিক রাস্তার মাঝখানে এসে বসছে। তো উনি দেখে একটু থতমত খাইছে। তো উনি ওই লোকটার দিকে তাকানোর আগেই ওই পাশের লোকটা ওনাকে হাত দিয়ে দাঁড়া করাই দিছে, এক হাত দিয়ে ওনাকে থামাই দিছে। ওই পাশের লোকটা বলছে আপনি দাঁড়ান। তো বলছে কেন? বলে আপনি দাঁড়ান। দাঁড়াইতে বলে ওই লোকটা ওনাকে রেখে সামনের দিকে হেঁটে গেছে। ওই লোকটা যখন সামনে গেছে তখন দেখে যে ওই জিনিসটা খুব দ্রুত, জাস্ট লাইক আপনার একটা বিড়াল যেরকম দৌড় দেয়, ঠিক জাস্ট লাইক দৌড় দিয়ে সে ঝোপের মধ্যে চলে গেল, এবং ওইটার কোনো হদিশ নাই। তারপর ওই লোকটা ওখান থেকে ওনাকে হাত দিয়ে ডাকলো, উনি আবার ওই ডিস্টেন্সটা অতিক্রম করলো, তারপর দুইজনে হাঁটতেছে। এবং হাঁটতেছে ওনারা দুইজন অনেক দূর যাচ্ছে, এবং দেখে যে একসময় উনি ফিল করতেছে যে ওনার পাশের যে এই যে আপনার গাছপালাগুলো আছে, এগুলোর মধ্যে সরসর করে কি জানি যাচ্ছে, এবং উনি ওই ফিল করে যে মনে হচ্ছে কোনো কিছু লিভিং কিছু একটা ওখান দিয়ে আপনার পাস করতেছে ওনার পাশ দিয়ে। এবং উনি কিন্তু ভয়, ওনার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে, যে হি স্টার্টেড টু গেট স্কেয়ার্ড, এবং হালকা বৃষ্টি পড়তেছে এই সময়। তো ওনার এর মধ্যে উনি ভয়ও পাচ্ছে এবং ঘামও বেরোচ্ছে ওনার। তো পাশের লোকটা ওনাকে বলে তখন যে আপনি কি ভয় পাচ্ছেন? তখন উনি বলে যে হ্যাঁ, ভয় তো পাচ্ছি, এটা কি ঘটতেছে, এই যে আশেপাশে যে আসে সামনেও দেখছি, এটা কি, আপনারা কি গ্রামে এরকম প্রায় দেখেন? তখন বলছে ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। আপনি থাকলে কি, আপনি থাকলে আমি ভয় পাবো না? আপনিও তো মানুষ আমার মতো। বলে আমি মানুষ, আপনি কেমনে জানলেন? খুবই ভালো কোশ্চেন। এবং এটা বলার সাথে সাথে নাকি ওনার পুরা শরীরের বলছে ঘাড়ের লোম পর্যন্ত ওনার দাঁড়ায় গেছে আর কি, হেভি গুজবাম্প হয়েছে ওনার একটা। তখন নাকি উনি বলছে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি আমার সাথে মস্কারি করেন? বলে আমি আপনার সাথে মস্কারি করি না, আপনি চলেন, আপনাকে খাল পার করে দিয়ে আসবো, আপনি আমার সাথে চলেন। তারপর লোকটা যেটা করে, ওনাকে সাথে সাথে যায়, এবং উনি প্রচন্ড ভয় পেতে থাকে লোকটা ওনার সাথে একটু পরে যায়, বলে কি ভাই ভয় পেন না, আপনাকে ভয় দেখানোর জন্য আমি আসিনি, আপনাকে আমি খাল পার করে দিতে আসছি। তো লোকটা ওনাকে হাঁটায় নিয়ে যায় খালের কাছে। ওই রাতে কোনো নৌকা নাই। তখন লোকটা দাঁড়ায় তাকে বলতেছে যে এই খালটা যদি আপনি পার না হন, আমি যদি না থাকি, আপনি কেমনে পার হবেন? এখানে কিন্তু কোনো মাঝি নাই। তখন সে বলছে আমি কিভাবে পার হবো, আসলে কিভাবে পার হবো, আপনি দাঁড়ান। তারপর দেখলো যে ওই লোকটা হেঁটে চলে গেল ওই সাইডে, যখন বাঁকের ওই পাশ থেকে সে হাত দিয়ে দড়ি টেনে একটা ছোট ডিঙি নৌকা নিয়ে আসছে, টেনে নিয়ে আসছে পানি দিয়ে এনে ওনাকে বললো যে আপনি ডিঙি নৌকা উঠেন, আপনি এটা বেয়ে নদী পার হবেন, আমি এই পাশে দাঁড়ায় আছি। তো বলে কেন আপনি উঠবেন না, আপনি যাবেন না আমার সাথে? আপনি তো বলছেন ওখানে যাবেন, খাল পার করে দিবেন। আমার বলছে না, আমি খাল পার করতে পারবো না, আমি পানি পার হইতে পারি না, আমার পানি পার হওয়ার ক্ষমতা নাই। আপনি পানি পার হন, বাট আমি এখানে আছি, আপনার এখানে কিছু আজে বাজে জিনিস আছে, সে যদি আপনার ক্ষতি না করে, এর জন্য আমি এখানে দাঁড়ায় আছি, আপনি যান। তখন নাকি উনি বেশ ভয় পায়, এবং ভয় উনি নৌকায় উঠে, কিন্তু ওনার আর গতি নেই কোনো, না। এবং এর মধ্যে নাকি হেভি রেইনফল, বৃষ্টি পড়া শুরু হয়েছে, পানিতে বৃষ্টি পড়তেছে, খুব বেশ ভয়ঙ্কর অবস্থা, মেঘ ডাকতেছে, বজ্রপাত পড়তেছে। তো উনি তখন ওই নৌকা নিয়ে উনি বাওয়া শুরু করে, এবং বেয়ে যখন নদীর মধ্যে যাচ্ছে,
উনি যেটা আশ্চর্য জিনিস দেখে, যতবার বাজ পড়তেছে, আলো পড়তেছে, উনি পাশের লোকটাকে দেখতেছে না, নাই কেউ নাই। এবং যতবার বাজ শেষ হচ্ছে লোকটা ওখানে দাঁড়ানো, এবং লোকটা চেহারা উনি বসে মানে অতি প্রাকৃত কিছুই না, সাধারণ একজন মানুষ, মোচ আছে যতবার, মানে উনি নর্মালি তাকে খেয়াল করছে, তার মোচ আছে, অন্ধকারে যা বুঝতেছে উনি। রাস্তার ওই পারে উনি গেছে, নৌকাটা রাখছে, রেখে উনি হাত দেখাইছে, ওই লোকটা ওই পাশ থেকে হাত দেখায়, তারপর উনি চলে গেছে, আর দেখতেছে না লোকটা। তারপর উনি হেঁটে হেঁটে একসময় ওই আত্মীয়র বাসা পৌঁছায়, এবং ওনার রাতের বেলা খুব জ্বর আসে। পরদিন উনি ওখানে থেকে মানে গোসল টোসল করে এবং দোয়া পড়ে। তো ওনাকে ওই গ্রামের মানুষরা বলে যে আপনি বেঁচে গেছেন, ওখানে কোনো ভালো জিন ছিল ওই এলাকায় যে নাকি আপনাকে সাহায্য করছে। খারাপ জিনিসও আছে, আছে গ্রাম দেশে, বিশেষ করে বলছে আমাদের এই ময়মনসিংহ এর এইসব এলাকায়। এইরকম কাহিনীকে আরো শুনছি আমি রাসেল ভাই, এই ময়মনসিংহ এর পাহাড়ি অঞ্চলের সম্পর্কে আমার বন্ধুর কাছ থেকে শুনছি। হ্যাঁ, এরকম এই পাহাড়ি অঞ্চল সম্পর্কে আমিও বেশ কিছু। তো সে বলছে, আমার বন্ধু আমাকে বলছিল ওর বোনরা দেখছিল যে ওরা সন্ধ্যার সময় আসতেছিল, হঠাৎ করে একটা মানে আপনার এই ভ্যান গাড়ি টাইপের একটা কিছুতে আসতেছিল। তো ভ্যান গাড়িওয়ালা দাঁড়ায় গেছে, দাঁড়ায় যে দেখে বিশাল বিশাল পাহাড়ের মতো কোনো কিছু মুভ করে এই পাশ থেকে রাস্তার ওই পারে গেল। এটা ওর আমার বন্ধুর চোখের সামনে ঘটেছে। এটা কিন্তু ময়মনসিংহ এলাকা। তো মানে এই জন্য বললাম যে ওইখানে নাকি গ্রামীণ এলাকায় তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার ঘটে। এর জন্য ওনার ঘটনাটা আমার কাছে মোটেই মনে হয়নি অতিরঞ্জিত, কারণ গ্রাম সম্পর্কে এরকম অনেক কাহিনী আমি শুনে। গ্রামের কতটুকু আমরা আসলে সেভাবে জানি আসলে সেটাই। তো যাই হোক বাবু, আপনাকে কিন্তু আবার আমরা আপনার কাছে ফিরে আসবো। আমরা একটু আরিফিন ভাইয়ের কাছে যাচ্ছি, এবং আপনি জাস্ট কিছুক্ষণ পর আমরা আবারও আরিফিন বাবুর কাছে ফিরে আসবো। এবং সেই সাথে আমার কিছু SMS পড়তে হবে, এবং SMS পড়তে হবে। আমি দেখতে পাচ্ছি যেখানে সুমন খুলনা থেকে আমাদের SMS করেছেন, এবং তারা দুজন লাইট অফ করে দিয়ে ভূত FM শুনছেন এবং ব্যাপক লাগছে তাই লিখেছেন। এছাড়াও আমাদেরকে অনেকে, আচ্ছা আমাদেরকে কে লিখেন এটা যে আচ্ছা স্পেশাল গল্প কিভাবে শুনবো। আচ্ছা স্পেশাল যে গল্পটা সেটা শুনতে হলে অ্যাপটা ডাউনলোড করে ফেলতে হবে। এটা হচ্ছে সবচেয়ে মানে একমাত্র রিকোয়ারমেন্ট। মাহফুজ গুলশান 1 থেকে লিখেছেন যে নাইস অ্যাপ অ্যান্ড ইটস ভেরি ইউজার ফ্রেন্ডলি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক ট্রাই করেছি অ্যান্ড ফাইনালি ইটস হিয়ার, এবং আপনারাও যে প্রশংসা করছেন এখন মনে হচ্ছে যে বিশেষ করে যারা যারা এর পেছনে ছিলেন প্রত্যেকের কষ্ট সার্থক হয়েছে। এবং শুধুমাত্র ইউজার ফ্রেন্ডলি তাই না, খুব অ্যাট্রাকটিভ কিন্তু, তাই না? আমার কাছে তাই মনে হচ্ছে, একটা কুলনেস রয়েছে পুরো জিনিসটার মধ্যে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে সোহেল আমাদের লিখেছেন যে ভূত FM শুনছি, হেভি লাগছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকে SMS করছেন। মনি আমাদের লিখেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে সালমা চিরাং থেকে লিখেছেন যে আসলেই সত্যি। রিয়াদ আমাদের উত্তর থেকে লিখেছেন যে ফোনে স্পেস ছিল না, বাট অন্য অ্যাপস ডিলিট করে ভূত FM অ্যাপ ডাউনলোড করলাম। আসলে বললাম যে আপনারা সবসময় আমাদেরকে এরকম মানে কি বলবো যে ঋণী করে ফেলেন আসলে সবসময়। ঋণী কোনো মেয়ের নাম না, আমি আসলেই ঋণী আপনাদের কাছে। ওকে, টুনা আমাদের কাছে SMS করেছেন, এবং টুনা SMS করে বলেছেন যে ভূত FM। আচ্ছা আচ্ছা, আমাদেরকে মোনায়েম SMS করেছেন নাইস অ্যাপ অ্যান্ড ইটস ভেরি অ্যাট্রাকটিভ। আমাদেরকে লিয়া SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং লিখছেন আমি ভূত FM এর প্রেমে পড়েছি, লিখেন জিহাদ কেরানীগঞ্জ থেকে। শাওন খুলনা থেকে আমাদের SMS করেছেন আই হ্যাভ ডাউনলোডেড দ্য ফুর্তি অ্যাপ, এবং তিনি SMS তিনি বলছেন যে অ্যান্ড আই রিড ইন ক্লাস 5। ও মাই গড। আচ্ছা, তার মানে দিস ইজ নট ইউর হ্যান্ডসেট রাইট? আমার মনে হয় যে বাসার না, আপনারও হতে পারে, ডেফিনেটলি অবশ্যই হতে পারে। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে SMS করেছেন, এবং বলছেন যে ঐশী আমাদের লিখেছেন ভাই অ্যাপটা ডাউনলোড করছি, এবং তিনি লাস্টে বলছেন ইয়েস। হ্যাঁ সেটাই, আমার কাছে মনে হচ্ছে সবাই অনেক বেশি এক্সাইটেড। তন্ময় আমাদের বেলি রোড থেকে SMS করেছেন, না হ্যাঁ বেলি রোড থেকে SMS করে অ্যাপটা ডাউনলোড করলাম মাত্র, এবং আমাদেরকে তারপরে লিখেছে যে বাবু ভাই ফরেন স্টোরি বলেন। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি তিশা মধুবাগ থেকে SMS করেছেন আরিফিন ভাই ইজ দ্য বেস্ট অ্যান্ড হিজ ভয়েস ইজ টু গুড। ওকে, আরিফিন ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি। কিছুক্ষণ পরের মধ্যে আরিফিন ভাই আপনাদের সাথে ঘটনাটা নিয়ে আসবেন। আমাদেরকে মামুনা SMS করেছেন, এবং কাহিনীগুলো জোস হয়েছে, অ্যাপটা ডাউনলোড করছেন এবং ফুর্তি লাগছে এখন তার কাছে। সো অ্যাপ নিয়ে অনেক 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 SMS পাচ্ছি আমরা, এবং সবাই অ্যাপ নিয়ে এখন খুব ব্যস্ত। ভূত FM শুনছেন, হাত চলছে, অ্যাপ ডাউনলোড হচ্ছে। সো কারণ একটা জিনিস, সেটা হচ্ছে আর মাত্র 1 ঘন্টা আছে, তারপরেই যে এক্সট্রা যে আওয়ারটা চলবে
মানে এক্সট্রা যে মিনিটস গুলো চলবে সেগুলো শুধুমাত্র শোনা যাবে সেই ফুর্তি অ্যাপে। সো আগ্রহ থাকারই কারণ, এবং আগ্রহ থাকবে, এটাই খুব স্বাভাবিক। আমরা চলেছি আরফিন ভাইয়ের কাছে। আপনারা যে অ্যাপের সাথে সাথে বলছেন বিদেশি একটা স্টোরি, তো একটা বিদেশি স্টোরিতে যাই না, যেহেতু সমস্ত পৃথিবীর মানুষ, আরো একবার জানিয়ে দেই, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 1:02 এই মুহূর্তে, এবং আমি সাথে আছি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন না কেন, আপনাকে ভূত এফএমে জানাচ্ছি স্বাগতম। অনেক প্রশংসা কিন্তু পাচ্ছি আপনার, এটা হচ্ছে সব। থ্যাংক ইউ লিসনার্সদের, অনেক থ্যাঙ্কস। অনেকদিন পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো রিসেন্টলি আমি একটা কনফারেন্সের কাজে এবং কিছু ট্রেনিং এর কাজে হংকংয়ে ছিলাম বেশ কিছুদিন। তো হংকংয়ে থাকাকালীন ট্রেনিং এর সময়টা আমাকে খুব ভোরবেলা আমাদের মংককে যে হেড অফিস ছিল ওখানে যেতে হতো। তো আমাদের দুটো হেড অফিস লাইক 10 to 15 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে আছে। তো এই ওয়াকিং ডিস্টেন্স গুলো হংকংয়ে আবার মানে মেইন শহর থেকে জাস্ট উপরে ফার্স্ট ফ্লোর বলে এটাকে, ফার্স্ট ফ্লোরে একটা ওয়াকওয়ে করে দেওয়া আছে, যারা মানে পুরো শহরটাই আপনি চাইলে ওই ওয়াকওয়ে দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন বিল্ডিং, বড় বড় বিল্ডিং গুলোর সাথে কানেক্টেড থাকে। তো যেটা হতো যে বিকাল পর্যন্ত ট্রেনিং শেষ করে আমাকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যেতে হতো, একটা হেড অফিস থেকে আরেকটা হেড অফিসে যেতে হতো। তো যাওয়ার মাঝখানে পুরো ওয়াকওয়েটা আবার গ্লাস দিয়ে ঘেরা উপর থেকে, তো নিচে দেখা যেত খুব সুন্দর ল্যান্ডস্কেপিং করা থাকে, বাগান করা থাকে। তো একটা জায়গায় ক্রস করার সময় আমার সাথে আমার একজন কলিগ থাকতো, আর ওখানকার যে অ্যাডমিন অফিসার যিনি ছিলেন ক্যারেন, উনি থাকতেন। আমরা তিনজন হেঁটে হেঁটে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যেতাম। তো আমি প্রায় প্রতিদিনই ভোরবেলাও আসার সময় খেয়াল করতাম জিনিসটা, আবার সন্ধ্যার সময় ক্রস করার সময় খেয়াল করতাম যে ওই বাগানের মধ্যে কিছু লোক, তারা প্রায় অর্ধ উলঙ্গ, বিভিন্ন বয়সী, কেউ মাঝ বয়সী, কেউ অনেক বয়স্ক বৃদ্ধ, তারা ওখানে ওই বাগানের মধ্যে বিভিন্ন জায়গায় যে স্ট্যাচু হয়ে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বাঁকা হয়ে আছে, ইয়োগিক স্টাইলে আর কি। তো আমি একদিন হাঁটতে হাঁটতে ক্যারেনকে জিজ্ঞেস করি যে ক্যারেন, ব্যাপারটা কি, ওরা প্রতিদিনই দেখতেছি ওরা এইভাবে দাঁড়ায় থাকে, ওরা আসলে বেসিক্যালি কি করে? তো ক্যারেন আমাকে যেটা বলে সংক্ষেপে সেটা হচ্ছে এরকম যে এটা একটা টাইপ অফ লাইফ সায়েন্স, ওরা লাইফ সায়েন্স বলে, আসলে এটা একটা লাইফ আর্ট। এটা হচ্ছে, এটা কেউ 2 ঘন্টা করে, এটাকে কিয়ক বলে, হংকং ল্যাঙ্গুয়েজ এটাকে কিয়ক বলে। তো এটা হচ্ছে আপনার কেউ 2 ঘন্টা করে, কেউ 6 ঘন্টা করে, কেউ 8 ঘন্টা করে, কেউ আবার 24 ঘন্টাই করে। তো যখন আমি শুনলাম 24 ঘন্টা এটা করে, তখন আমি কারেন্টকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করি যে ওরা খাওয়া দাওয়া করে কিভাবে বা আদার্স যেসব নেসেসিটিস থাকে। বললো যে দেখো 24 ঘন্টা যারা করে তাদের কিছু সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, আর কিয়ক নিয়ে তুমি যদি একটু পড়াশোনা করো দেখবা কিয়কের অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। তো 24 ঘন্টা করে এরকম লোক খুব রেয়ার, হংকংয়েই খুব রেয়ার, 2-3 জন আছে, তারা খুব ফেমাস, হংকংয়ে খুবই ফেমাস। এবং এটা বেসিক্যালি এই প্র্যাকটিসটা এসছে হচ্ছে তিব্বতের লামা থেকে। তিব্বতে যেটা হতো যে লামাতে বহুদিন পর্যন্ত মানুষের অ্যাক্সেস বন্ধ ছিল, তো তিব্বতের মঙ্করা এটা প্র্যাকটিস করতেন, ওখান থেকে এটা চাইনিজ মঙ্কদের প্র্যাকটিস, এবং তিব্বতে এটা খুব ফেমাস একটা প্র্যাকটিস কিয়ক। তো এটা ওখান থেকে আসে, এবং চায়নাতে কিছু কিছু অ্যারেনাতে এটা খুবই ফেমাস একটা প্র্যাকটিস, এটা একটা লাইফ আর্ট। এটা করে তারা বিশ্বাস করে যে তারা সুপার ন্যাচারালি একটা স্পিরিচুয়ালি একটা সার্টিন লেভেলে চলে যায়, তারা তখন আর এই দুনিয়াতে এক্সিস্ট করে না। তো এরকম আমি আসা যাওয়ার পথে 2 দিনই প্রতিদিনই খেয়াল করতাম যে 2 বারই প্রতিদিনই খেয়াল করতাম যে এরকম কেউ না কেউ ওখানে এক্সারসাইজ করছে। তো আরো কিছু দূর যাওয়ার পরে দেখতাম যে একটা জায়গায় অনেক পাখি ছিল, ভালো মতো যখন খেয়াল করি দেখলাম যে সবই হচ্ছে দাঁড় কাক, মানে আমি উপর থেকে দেখি তো খুব ছোট দেখা যায়, বাট ভালো মতো যখন একদিন দাঁড়িয়ে দেখলাম দেখি যে সবগুলাই দাঁড় কাক, রেভেন। তো আমি আবার ক্যারেনকে যখন জিজ্ঞেস করি, ক্যারেন আমাকে বলে যে দেখো, মানে আমি একটা জিনিস খেয়াল করি যে আমি ঠিক যতটুকু জানতে চাই ক্যারেন আমাকে এর বেশি কিছু বলে না, ঠিক ততটুকুই রিপ্লাই করে। ওই দিন যেমন প্রথম আমি যখন জানতে চাই সে আমাকে দাঁড় কাক নিয়ে কিছুই বলেনি, পরে আমাকে ও বলে যে কিয়কের সাথে দাঁড় কাকের একটা সম্পর্ক আছে, তুমি সেদিন জানতে চাচ্ছিলা যে কেউ 24 ঘন্টা কিভাবে করে। তো ওরা যেটা করে, তখন আমাকে বললো যে এখানে একজন বৃদ্ধ আছে, ও মানে প্রতিদিন যেহেতু আমি ওকে কোয়েশ্চেন করছি পরপর, সে আমাকে বলে তুমি যদি খুব কিউরিয়াস হও আমি তোমাকে একটা জিনিস দেখাতে পারি, কিন্তু তোমাকে সেটা অনেক রাতে আসতে হবে, মাঝরাতে যদি তুমি আসতে পারো আই ক্যান শো ইউ। তো আমি বলি যে না, আমার ওটা দেখার ইচ্ছা নেই, তুমি আমাকে জাস্ট বলো কি হয়, ঘটনাটা বলো।
তো বলে যে তুমি যদি মাঝরাতের দিকে আসো দেখবা যে সে একজন বৃদ্ধের নাম বলে, নামটা আমার এখন আর মনে নেই, চাইনিজ নাম। তো বলে যে সে এই প্র্যাকটিসটা করে 24 ঘন্টা, সে একজন লামা, তো সে অরিজিন হচ্ছে তিব্বতের। তো সে যেটা করে, সে মাঝরাতে তুমি যদি আসো, ঠিক সে যেই জায়গায় সারাদিন থাকে, মানে ওরা হয় কি মানে খুব পিকুলিয়ার ভাবে দাঁড়িয়ে থাকে, পিঠ টিট বাঁকা করে, এমন ভাবে তারা মাথা বাঁকা করে দাঁড়িয়ে থাকে, মানে আমি দেখেই বুঝতে পারছি এটা সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না, এত শরীর বাঁকানো সম্ভব না। তো ও বলে যে মাঝরাতের দিকে তুমি আসলে দেখবা যে কিছু ডার্ক কাক একটা নির্দিষ্ট ডিস্টেন্সে একটা মার্ক ক্রিয়েট করে থাকে, ও যেখানে প্র্যাকটিস করে ঠিক ওই জায়গাটায়, এবং তুমি যদি আসো আমি তোমাকে এই ওয়াকওয়েতে এনেই দেখাতে পারবো। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, এটা চিন্তা করে দেখা যাবে, যদি কখনো আসি, আমি তো আছি এখানে। তো যেটা হয়, সন্ধ্যার সময় একদিন এরকম মিটিং শেষ করে আমরা, রাত হয়ে যায়, মানে লাস্ট দিন যেদিন রাত হয়ে যায়, ফেরার পথে আবার ওয়াকওয়ে দিয়ে নেমে এসে আমাদেরকে মেট্রোর জন্য নিচে চলে যেতে হতো। ফিরে আসার সময় দেখলাম, মানে প্রথম দিন সেদিন একদিন সে আমাকে সেই বৃদ্ধটাকে দেখায় যে এই সেই লোক, তুমি জাস্ট দেখো। আমি দেখি যে লোকটা অনেক বয়স্ক, মানে চামড়া টামড়া কুচকানো, মুখটাও বেশ অদ্ভুত, বেশ কাছে থেকে মাঝখানে জাস্ট একটা গ্লাস, আমি তাকে দেখতে পাই সে ওইভাবে বাঁকানো ভঙ্গিতে কিয়ক করছে, দাঁড়িয়ে আছে। তো আমরা যখন রাত্রেবেলা যখন ব্যাক করছি, আমি আর দেখলাম আর ওই লোকটা নেই। ওখানে দেখলাম যে কিছু ডার্ক কাক বসে আছে। তো আমি হেঁটে চলে আসছি, ক্যারেন আমাকে তখন বললো তুমি ভালো মতো খেয়াল করো, ডার্ক কাকগুলো কিভাবে বসে আছে একটু খেয়াল করো। আমি দেখলাম মাঝখানে একটা ডার্ক কাক, তার 3 দিকে একটা ট্রায়াঙ্গেল করে 3টা, আর একটু বড় ট্রায়াঙ্গেল করে আরো 3টা, এই 7টা ডার্ক কাক। তো আমাকে বললে এবার তুমি প্রত্যেকটা ডার্ক কাক জাস্ট মনে মনে কানেক্ট করো। তো আমি জাস্ট কানেক্ট করলাম, কানেক্ট করার পরে দেখি একটা স্টার শেপের মতো হয়। আমি বললো যে তুমি মনে মনে চিন্তা করো কি পাও। তো বললো যে ব্যাস এতটুকুই, বাকিটা তুমি পরে আমি তোমাকে বলবো। পরে ওর কাছে যেটা জানতে পারি যে তিব্বতের লামাদের একটা প্র্যাকটিস ছিল, সেটা হচ্ছে ওরা প্রতি অমাবস্যার রাতে, এটা নাকি তারা এখনো করে, 98 পর্যন্ত তিব্বতে কিন্তু লামাদের ওখানে অ্যাক্সেস বন্ধ ছিল, ওয়ার্ল্ডের কেউ ওখানে যেতে পারতো না, ভিসা হতো না। 98 এর পরে যখন ওই যে ভেরি রিসেন্টলি তাদের অ্যাক্সেস গুলা করা হয়েছে, তো ওরা যেটা করতো অমাবস্যার রাতে একটা ভ্যালি আছে ওখানে, ডেথ ভ্যালি বলে ফরেনাররা, ওদের ওখানকার একটা লোকাল নাম আছে। তো ওই ডেথ ভ্যালিতে গিয়ে 2টো পাহাড় এসে ওখানে মিশেছে, ওই ডেথ ভ্যালিতে গিয়ে ওরা একটা বিশাল স্টার ক্রিয়েট করে বসে, এবং ওখানে মাঝখানে ওরা আগুন ধরায়। মানে এটা হচ্ছে বিশাল ভ্যালি, মানে হচ্ছে 2 পাহাড় যেখানে মিশে বিশাল করে তারা আগুন ধরায়, অনেক উঁচু পর্যন্ত ওই আগুনের তাপ ওঠে। এবং অমাবস্যার রাতে, প্রতি অমাবস্যার রাতে ঠিক মাঝরাতে ওই সময়টায় হাজার হাজার লাখ লাখ ডার্ক কাক ওই আগুনে আকাশ থেকে এসে ঝাঁপ দেয়, এবং ঝাঁপ দেওয়ার পরে ভোর পর্যন্ত তারা ওখানে মন্ত্র পড়ে, তারা কিছু ব্ল্যাক আর্টস করে, আমরা যদি বলি আমাদের ভাষায় কিছু ব্ল্যাক আর্টস করে, করার পরে ভোর পর্যন্ত তারা ওয়েট করে, ওখানে হাজার 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 ডার্ক কাক ওই আগুনে ঝাঁপ দেয়, এবং সেগুলো তারা কালেক্ট করে নিয়ে এরপরে হিমাগারে রেখে দেয়, এবং তারা বাকি 1টা বছর ওগুলো তাদের খাদ্য হিসেবে ইউজ করে। এই প্র্যাকটিসটা শোনার পর আমি বললাম যে এখনো কি এই প্র্যাকটিসটা চলছে? বলছে হ্যাঁ, এখনো লামারা এই প্র্যাকটিসটা করে, এবং কিয়ক তিব্বতে খুব ফেমাস একটা প্র্যাকটিস। আমি খুব অবাক হলাম যে যেই ভদ্রলোককে আমাকে দেখিয়েছে, এরকম আরো 2-3 জন আছে যারা কিনা 24 আওয়ার্স 365 ডেজ 24x7 এই কিয়কের মধ্যে থাকে, এবং তাদের মানে অদ্ভুত একটা ব্যাপার। আমি যে আমার একদমই এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না, অনেক নতুন কিছু জানলাম। এন্ড থ্যাংক ইউ আরফিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি বলেছিলেন 3টা ঘটনা, এবং 3টা ঘটনা আসলে খুব চমৎকার হচ্ছে, এবং আপনি তার রিপ্লাই দেখতে পাচ্ছেন, অনেকে এগোচ্ছেন, এবং আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনার খুব স্পেশাল ডে, তারপরে আপনি কষ্ট করে আমাদের এখানে এসেছেন এবং ঘটনা শেয়ার করলেন, এবং নিশ্চয়ই বাসা থেকে মানে সেই সুবিধাটা ছিল না। আমি সেটা আগেই বলেছি রাসেল ভাই যে আমার ওয়াইফ, তার যে ডেডিকেশন ভূত এফএম এর প্রতি, তার মতো শ্রোতা থাকলে ভূত এফএম উত্তরোত্তর মাচ টু ডেডিকেটেড, রাইট। এবং হ্যাঁ, তার জীবনেও মানে ভাবির জীবনে একটা স্পেশাল ডে, এবং স্পেশাল ডেতেও আপনি এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। সামনের জীবন অনেক সুন্দর হোক, এবং এই একটা চমৎকার মানে জন্মদিন একটা অনেক বেশি চমৎকার কাটুক, এবং জন্মদিনের মতো প্রতিটা দিন অনেক বেশি আনন্দের হোক, সেই প্রার্থনাই করি। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি এখন চলে যাব আরো একজন অতিথির কাছে, যিনি এসেছেন নরসিংদী থেকে। নরসিংদী, আমি বারবার নরসিংদী বলছি, আপনার নামটা একটু
প্লিজ বলুন আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন। ব্রাহ্মণবাড়িয়া, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ব্রাহ্মণবাড়িয়া, আমি বর্তমানে এখন মধ্যপাড়ায় থাকি। আমার সাথে যে ঘটনাটা হয়েছিল এটা ব্রাহ্মণবাড়িয়ার। এখন আপনি এখন ব্রাহ্মণবাড়িয়া তাহলে আপনি থাকেন না, এখন ঢাকায় চলে এসেছেন? এখন বর্তমানে মধ্যপাড়ায় থাকি। আর যখন আমার ঘটনাটা হয়েছিল, আপনি ঢাকায় এসেছেন কতদিন আগে? 4 বছর। 4 বছর হয়েছে। ওকে। তো আমার ঘটনাটা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পানসারামপুর থানা, আমার শ্বশুর বাড়িতে। আর আমি পান্না বলছি। তো ঘটনাটা যখন হয় সেটা 2011 সালের ঘটনা। আমার বড় মেয়ে চৈতি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল তখন এই ঘটনা হচ্ছিল। তো আমার বড় মেয়ে চৈতি যখন এসএসসি পরীক্ষা দেয় তখনকার ঘটনা আমি বলছি। তা ঘটনাটা বলার আগে আমি আমার বাড়ির ডিটেলসটা আপনাদেরকে জানাচ্ছি। আমার শ্বশুর বাড়ি বিশাল একটা বড় বাড়ি, চতুর্দিক দিয়ে ওয়াল করা ঘেরাও বাড়ি। তার বাড়িতে ঢোকার আগে যে গেটটার পরেই বিশাল একটা উঠান। উঠানের পাশে মাঝখানে 3টা বড় বড় বড়ি গাছ ছিল, আর তারই সামনে আমার ঘরটা। তো আমার মেয়ে যখন পরীক্ষা দেয় তখন ও বেশি রাত জেগে পড়তো না, এই 9টা 9:30 পরে ঘুমিয়ে যেত। আর 3টা কি 3:30, হ্যাঁ এসএসসি পরীক্ষা। তো রাত্রে 3টা কি 3:30 ওরে জাগাই দিলে ও পড়তো। তো ওর আব্বু আবার ঢাকায় থাকতো, তো মেয়ের পরীক্ষা দেখার জন্য পায়ে যেত বাসায়। তো একদিন আমি ওকে জ্যোতিকে যখন জাগাই দিই, ওর আব্বু উঠা তারপরে বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার পর আমাকে উঠান থেকে দাঁড়ায় থেকে ডাকতেছে যে দেখা যায় তোমার উঠানের কি অবস্থা। তো আমি যাইলাম, যাই দেখে যে উঠান একদম হলুদ হয়ে আছে। মানে আমি অনেক অবাক হইলাম যে তখনকার বড়ই দিন ছিল, আর আমার গাছ থেকে উঠানে বড়ই পরে অনেক হলুদ হয়ে আছে। যে এত বড়ি কোথায় থেকে আসলে আমি নিজেও জানি না। আর বড়িগুলো দেখে আমি খুবই আনন্দিত হই। তো ওই দিন আমি 5 থেকে 7 কেজির মতো বড়ি কুড়াই, আর আমার কাছে খুবই আনন্দ লাগে। আর ওই দিন থেকে আমার বড়ি কুড়ানোর প্রতি একটা নেশা এসে যায়, আমি যা কখনো করি নাই। তারপরে ওর আব্বু যথারীতি পরের দিন ঢাকায় চলে আসে, আর আমি ওকে সবসময় নিয়মিতভাবে 3টা 3:30টার মধ্যে জাগাই দিই। আর ওর জায়গায় দিয়ে আমি একাই যাই উঠানে বড়ি কুড়াইতে, কারণ আমার একটা নেশা জায়গা গেছে যে আমার বড়ি কুড়াতে হবে। তখন এমন করে আমি প্রতিদিন প্রায় এইটা একা একা করছি। করার পর একদিন হলো কি 3-4 দিন পরে দেখতে পাচ্ছি যে আমি বড়ি কুড়াচ্ছি এরই মাঝে আমার 2 বছরের ছেলে আলফি, ওর শরীরে কিছুই নেই, পরনে কিছুই নেই, কিন্তু বারান্দায় দাঁড়ায় আছে। বড়ি গাছে পাশ থেকে আমি দেখলাম যে ও বারান্দায় দাঁড়ায় আছে। তখন ওরে দেখে আমি বলছি যে আলফি তুমি উঠে গেছো ঘুম থেকে, আসো আম্মু ঘুম পাড়ায় দিই। আর মানে তখন রাত্র 3টা বাজে, বাচ্চা তো উঠার কথা না। তো আমি বললাম যে চল আলফি আমি তোমার ঘুম পাড়াই দিই। আবার এটা বলে ওরে কুলে নিতে যেমন দেখি যে ও নাই দেখে আমি একটু অবাক হয়ে যাই। চতুর্দিকে একটু তাকাইলাম, বারান্দার দিকে অনেকক্ষণ তাকাই রইলাম। তারপরে আমি ভাবলাম যে ঘুম থেকে উঠে আসলাম, হয়তো চোখে ধান্দা দেখে আর কিছু না ভাইবেই আমি আবার বড়ি কুড়াতে শুরু করলাম। আবার মাঝে মাঝে ভাবছি যে কি দেখলাম এটা। তো আবার তাকাই, বারান্দা দিকে তাকাই, আবার ঘুরাই বারান্দা দিকে তাকাই। এমন করতে করতে এক পর্যায়ে আবার দেখি সে একই অবস্থায়, শরীরে কিছু নাই, বারান্দা নিচে এসে মাটিতে এসে দাঁড়ায় আছে। দেখে আমি আবার অবাক হয়ে যাই। আমি বললাম আলফি তুমি মাটিতে এসে পড়ছো, আসো আমি তোমারে বললাম যে ঘুম পাড়াই দিই, চলো আমার কাছে। আবার নিতে যেমন ওই মুহূর্তে দিকে আবার নাই। তখন আমি সত্যি একটু ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়াতে এরপর আমার মেয়ে চৈতিকে ডাকতেছে যে চৈতি ঘর থেকে তাড়াতাড়ি চার্জ লাইট নিয়ে বাহিরে আসো। পরে চৈতি এই মুহূর্তে আসলো চার্জ লাইট নিয়ে। আর ওরে আমি তখন ওই কথাটা বুঝতে দিই নাই যে আমি এই জিনিসটা দেখছি, কারণ ওরে তো আমি প্রতিদিন জাগাই দিব, ওর পড়তে হবে, তাহলে তো ও ভয় পেলে তার পড়বে না। তারপরে আমি বললাম কি দেখো তো আলফি তো ঘুমায় আছে, ওর পাশে বালিশ দিয়ে আসে যেন ও খাট থেকে পড়ে না যায়। কারণ ওকে দিয়ে আমি কনফার্ম হতে চাইলাম যে সে কি ঘুমায় আছে, খাটে আছে নাকি না এই ঘরে। তারপরে চৈতি যাইয়া ওর পাশে চতুর্পাশে বালিশ দিয়ে আসলো। আমি বললাম যে আলফি কোথায়, ঘুমায় আছে না জায়গায় গেছে? তাহলে ও বললো যে ঘুমায় আছে। তখন আমি কনফার্ম হলাম যে না আলফি খাটে আছে, ঘুমায় আছে। কিন্তু তখন আবার চিন্তা করলাম যে আমি তাইলে কি দেখলাম, আমি যে 2বার যে আলফিকে দেখলাম এরা কে ছিল?
তখন আমি আর চৈতির কিছুই বলি নাই, বললাম যে চল আমরা বাসায় ঘরে চলে যাই। তো ও পড়তেছে আর আমি শুয়ে আছি। আলফির সাথে আমি আসি, আলফির অনেকক্ষণ ধরে দেখতেছি যে ওর তো হাত পা ঠিকঠাক আছে কিনা, আমি কি দেখলাম বুঝতে পারতেছি না। তারপরের দিনের ঘটনা, চৈতিকে আমি তুললাম 3টার দিকে, ওটা ডাইকে তুললাম যে পড়তে আসে। তো ও বলতেছে যে আম্মু আমি একটু বাথরুমে যাবো, তুমি আসো আমার সাথে। তো আমি বললাম যে আসতেছি। তো আমি ওঠার আগে ও দরজা খুলে ও দেখতেছে যে ওর পাশের বাড়ির চাচি ও বড়ি গাছে নিয়ে বড়ি কুড়াচ্ছে। তো ও আসে আমার বলতেছে আম্মু চাচি না বড়ি কুড়াচ্ছে। তারপরে আমি বললাম যে কিছু বললো না, চার্জ লাইটটা আর টর্চ লাইটটা নাও, দুইজনে 2টা হাসতে নিয়ে ওনার সামনে গেলে উনি লজ্জা পাবে, তাহলে আর কুড়াতে আসবে না কোনোদিন বড়ি। তারপরে ও বলে কি চলো তাইলে। তারপরে গেলাম দুইজনে বারান্দায় যাওয়া। আমরা 2জন যখন বারান্দায় যাই, উনি শব্দ শুনেই ইয়া করতেছে, মানে সামনে চলে গেছে। আমি তো বললাম যে আমাদের প্রথমে গেটের পাশে আমার 2টা নারিকেল গাছ আছে, ওই নারিকেল গাছের পাশে গিয়ে উনি দাঁড়ায় আছে। তো আমি আর আমার মেয়ে বারান্দায় দাঁড়ায় থেকে ওনারে দেখতেছি। আর আমার মেয়ে বলতেছে আপনি কে, এত রাত্রে করে কি মানুষের বাসায় আসে নাকি বড়ি কুড়াইতে, আপনি এত রাত্রে করে আসলেন? ও রাগ করতেছে। পরে আমি বলি কি যে আপনি কে, আপনি কথা বলেন না কেন? তারপরে উনারে দেখতেছি নারিকেল গাছের কাছে দাঁড়ায়, একবার ওই পাশ থেকে ওই পাশে দৌড় দেয়, আবার এই পাশ থেকে ওই পাশে দৌড় দেয়। আর উনাকে দেখলাম যে সালোয়ার কামিজ পরা, চুল ছাড়া, কিন্তু ওনার চেহারা আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমি এবং আমার মেয়ে চৈতি অনেক চেষ্টা করছি ওনার চেহারাটা দেখতে, টর্চ টিপতেছি, চার্জ লাইট দিতেছি, চেহারাটা বোঝা যাচ্ছে না কি, কিন্তু মানুষের আকৃতিটা বোঝা যাচ্ছে, চুল ছাড়া এবং সালোয়ার কামিজ পরা। তো আমার মেয়ে বলতেছে আম্মু চল আমরা সামনে যাই। উনি যখন কথাই বলে না আমরা সামনে যাই। যখন আমরা 2জনে বারান্দায় থাকে নামলাম, উনি গেটের বাইরে চলে গেল। তারপর আমরা আবার যাইলাম নারকেলের গাছের কাছে, উনি আবার একটু সামনে যায়। উনি সামনে যায়, আমরাও সামনে যাই। মানে উনি কিছু বলেও না, আবার কিছু মানে দৌড়ও দেয় না, লুকায়ও না। তো এমন করতে করতে আমরা এক পর্যায়ে অনেক দূরে চলে যাই। কখন যে কতটুকু দূরে চলে যাই এটা আমরা মা মেয়ে কেউই মনে বুঝতেছি না। তারপর আমি এক পর্যায়ে আমার কি খেয়াল আসা গেল যে আমরা কোথায় আসলাম। আমি পিছনে তাকায় দেখি গ্রামের বাড়ি, ঘুটঘুটে অন্ধকার। তারপরে 3টা বাজে, তখন বুঝিনি যে কেমন অন্ধকার। তো আমি যখন পিছনে তাকাইলাম তখন আমার খেয়াল হলো যে আমাদের বাড়ি কই আর আমরা কোথায়। তাহলে তো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে না। তখন আমার মেয়ের আবার চুল আবার মাশাআল্লাহ অনেক বড়, কোমর ছাড়াই পরে, ওর চুলটা কেমন করে যেন হঠাৎ করে খুলে যায়। চুল খুলে যাওয়া তো আমার একটু ভয় লাগছে, কারণ আমি শুনতাম তো ওরা নাকি চুলের প্রতি আকর্ষণ বেশি, তারপর সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষণ বেশি। আমার মেয়েটা এমনি একটু দেখতে সুন্দরী। তো যখন ওর চুলটা খুলে যায় তখন আমি একটু ঘাবড়ে যাই আর ওরে ধরে বলি যে জ্যোতি চলো বাসায় যাই। আর আমি যে আগের দিন আলফিকে দেখছি ওই ঘটনা তো ওকে বলি নাই, ও বলে তো ভয় পাবে। তা ওই ঘটনাটা আমার মনে হয়ে যাওয়াতে আমি বলছি যে চলো আলফি চৈতি আমরা ঘরে চলে যাই। পরে ও বলতেছে না আমি আজকে ওনাদের ধরবো, উনি প্রতিদিন এমন করে। আমি কই না ধরার দরকার নাই, বড়ি নিয়ে যাক, মানুষে বলে যে চুরি করলে নাকি গাছে ফল ধরে বেশি, নিয়ে যাক। তবু আমি ঘরে চলে চলো, কিন্তু আমি যে ভয় পাচ্ছি ওইটা ওকে বোঝাতে চাচ্ছি না। তারপর আমরা যথারীতি ঘরে চলে আসলাম। তারপর থেকে আমি আর বড়ি কুড়াতে যাই না, কারণ আজানের আগে নাকি শুনি ওরা খুবই চলাফেরা করে, আর আজানের পরে চলে যায়। তারপরে আমি আর কোনোদিন 3:30 বা 3টার মধ্যে বড়ি কুড়াতে যাই না। ওরে নিয়ে আমি আশা করি। তারপর যথারীতি ও ম্যাট্রিক পাস করলো, ওর আব্বু আইনা ওকে ঢাকায়। কিন্তু আপনার সমস্যা চলতে থাকলো, আপনি এখনো পর্যন্ত বলছিলেন যে এখন আপনার রাতের বেলায় অনেক সমস্যা, অনেক কিছু দেখেন আপনি। তারপরে বলতেছি যে ওকে যখন ওর আব্বু ঢাকায় নিয়ে কলেজে ভর্তি করালো, তখন আমি আমার মেয়ে শ্রাবন্তী এবং আলফিকে নিয়ে একাই গ্রামের বাড়িতে থেকে যাই। আর ওর আব্বু ওকে নিয়ে ঢাকায় থাকে একসাথে 2জনে। তখন আমার ছোট মেয়েটা তখন 4 বছরের আর ছেলেটা 2 বছর, শ্রাবন্তী 4 আর আলফি 2। ওদের 2জনকে নিয়ে যখন আমি থাকি, রাত্রে আমি থাকি ঠিকই ঘরে, কিন্তু ঘুমাই না। সারা সমস্ত রাতে আমি তাকাই থাকি, কারণ আমার ভয় লাগে। ঘরে মনে হয় একটা কেউ আছে, আমি ফিল করতে থাকি আমাকে কেউ ভয় দেখাচ্ছে, কেউ ওই ঘর থেকে ওই ঘরে দৌড় দিচ্ছে, এই জিনিসটা বুঝতে পারছি। তারপরে টিনে ঘর ছিল, ধাক্কা দিচ্ছে এটা বুঝতে পারছি, দরজায় ধাক্কা দিচ্ছে এটা বুঝতে পারছি। আমি সমস্ত রাত্রে তাকায় থাকতাম, কিন্তু কোনোদিন ঘুমাইতাম না। আর যখন ভোরের আজান দিত তখন আমার একটু ঘুম আসতো, আর তখন তো সকালে আর ঘুমিয়ে আসে না। এমন করে করে 2 মাস যখন যাইলো, তখন একদিন করলাম কি, রাত্রেই ওই দিন রাতে যেদিন ঘটনা আমার সাথে ঘটে, ওই দিন আমি সবসময় লাইট অন করে ঘুমাই। ওই দিন যে কিসের জন্য যে অফ করলাম সেটা আমি নিজেও জানি না, ডিম লাইটটা শুধু ছিল।
তো আমি ফিল করলাম যে আমার ঘরে কেউ একটা আছে। আমি মানে এমনি খাটে বসে রয়েছি, দেখলাম যে একটা ওই ঘর থেকে কে যেন উকি মেরে আমাকে দেখতেছে, এমন একটা ভাব। কিন্তু বাচ্চা দুইটার সাথে শেয়ার করলে তো ওরা তো আরো ভয় পাবে, আর ওদেরকে বলে তো কোনো লাভই নেই। তারপরে আমি ঘুমাতে একবার চোখ বন্ধ করি, একবার চোখ খুলি, একবার বন্ধ করি, একবার খুলি, এভাবে করতে করতে এক পর্যায়ে আমি একটু ঘুমাই যাই। ঘুমানোর পরে হঠাৎ করে একটা মানুষ আছে, যখন খাটের মধ্যে ধাক্কা দিলে যেমন একটা খাটটা নইরা ওঠে, ঠিক আমার খাটটা এমন নইরা উঠলো। তখন আমি হঠাৎ করে তাকাই যাই, আমি যার কি বলবো, আমার এখনই গলা শুকিয়ে যাচ্ছে। তখন আমার গলা শুকায়া হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ আমি তখন দেখতে পারি যে আমার পায়ের কাছে একজন কে যেন দাঁড়ায় আছে, পুরা সাদা পোশাক, পাঞ্জাবি পরা, মিডিয়াম বয়সের, বেশি ইয়া না, বয়স্ক না, কিন্তু ওর মুখটা আমি দেখতে পাচ্ছি না। এবং একই সাথে আপনি যে বড়ইকুড়াতে এসেছিল তারও মুখ দেখতে পাননি, এবং এরও মুখ আপনি বুঝতে পারেন নাই। বুঝতে পারিনি। আর এখনকারটাও আমি বুঝতে পারছি যে একটা ছেলে, মানে পুরুষ লোক, বয়স্ক, পাঞ্জাবি পরা, কিন্তু মুখটা আমি বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি মুখটা বোঝার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং দুটো ঘটনায় মোটামুটি সিমিলার। এবং আপনার সঙ্গে এসেছেন, আপনার নামটা একটু বলেন, গতদিন আপনি এসেছিলেন, আপনার নামটা একটু বলেন। আমি গতদিনই ওনার সাথে কথা বলে ওনার ঘটনা আমাদের ভালো লেগেছিল, এবং উনি বলছিলেন যে তার ফুপুর কাছে অনেক ঘটনা আছে, এবং এতক্ষণ আমরা তার ফুপুর ঘটনায় শুনলাম। আপনার নামটা একটু প্লিজ আরো বলুন। ধন্যবাদ রাসেল ভাই, আমি রকি বলছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। ওকে, যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আর আমরা, আচ্ছা আরেকবার বলতে হবে আপনার নামটা। আমার নাম রকি। ওকে, আর আপনি এসেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, রাইট? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এতক্ষণ ধরে একটা চমৎকার ঘটনা শুনলাম, এবং আরো বেশ কিছু ঘটনা রয়েছে। আমি একটা জিনিস খবর পেয়েছি এরকম ভাবে, যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার তারা তো খুব অ্যাক্টিভ মনে হচ্ছে, কিন্তু অ্যাপেল ইউজারদের কি অবস্থা আমি এখনো ঠিক জানি না। পিছিয়ে পড়লে কিন্তু চলবে না, তাহলে আমরা আমরা কোনোভাবেই হাঁটতে চাই না, রাইট? আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে কেয়ারলেস শাউন খুলনা থেকে লিখেছেন যে অ্যাপটা চরম, এতদিন কোথায় ছিল অ্যাপটা, এতদিন আসার প্রস্তুতি নিচ্ছিল, এই আসার প্রস্তুতি নিতে নিতে এতদিন হয়ে গেছে, এবং আসার যে প্রস্তুতি পর্ব সেই পর্বের মধ্যে আটকে ছিল অ্যাপটা। আশিক আমাদের লিখেছেন যে আমি অ্যাপটা ডাউনলোড করেছি এবং অনেক মজা লাগছে তার কাছে, এবং তিনি লিখেছেন থ্যাঙ্কস রেডিও ফুর্তি। রুমান লিখেছেন যে এই অ্যাপটা দিয়ে শুধু কি মানে ইজ দিস অ্যাপ, আচ্ছা মানে তিনি বলতে চাইছেন যে এই অ্যাপটা দিয়ে কি শুধুমাত্র ভূত ফিল্মই শোনা যাবে নাকি রেডিও ফুর্তির বাকি প্রোগ্রামগুলো শোনা যাবে? ভাই, এই অ্যাপ দিয়ে রেডিও ফুর্তির সমস্ত কিছু আপনি শুনতে পারবেন, এবং কিন্তু এই অ্যাপটা দিয়ে যেটা আপনি, এই অ্যাপটা ছাড়া যেটা আপনি কোনোদিনই পারবেন না, সেটা হচ্ছে যে ভূত ফিল্মের পরে একটা এখনো পর্যন্ত সবচাইতে বেশি মানে জনপ্রিয় যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা আজকে শুধুমাত্র অ্যাপ ইউজারদের জন্য আরো একবার সম্প্রচার করব। সেটা শুধুমাত্র যারা অ্যাপটা ইউজ করবেন বা ডাউনলোড করে ফেলেছেন তারাই শুনতে পারবেন। আমাদেরকে রাসেল ম্যানন সিং মেডিকেল থেকে লিখেছেন যে অ্যাপটা নাইস, এবং তিনি বলছেন কুল, এবং কনসেপ্টটা অনেক মজার, তাই লিখেছেন। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই অ্যাপ নিয়ে লিখছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকে বলছেন যে আমাদেরকে দেখতে পাচ্ছি যে রায়হান কবির লিখেছেন যে আমি জয়পুরহাট থেকে শুনছি। আপনি জয়পুরহাট কেন, আপনি জার্মানি থেকে শুনতে পারেন, এখন কোনো সমস্যা নেই। মনির হোসেন আমাদের লিখেছেন যে ভূত এফএম অ্যাপটা ডাউনলোড করলাম এই মাত্র প্লে স্টোর থেকে। আমাদেরকে এছাড়াও ফয়সাল লিখেছেন ভালো হচ্ছে। ভূত এফএম অসাম লিখেছেন সূর্য মানিক। আমাদেরকে এছাড়াও লিখেছেন, দেখতে পাচ্ছি যে আজকে খলিল উদ্দিন চৌধুরীর 20th বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। এছাড়া আমি দেখতে পাচ্ছি ইমারত হুসাইন লিখেছেন ভাই অ্যাপটা সেইরাম। ওকে, সাব্বির লিখেছেন যে অ্যাপটা ভালো, মানে পিসি অ্যাপ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন যে চরম লাগছে ভূত এফএম, এবং তিনি যে আচ্ছা তার মানে পিসি অ্যাপ কই। ওকে ওকে, আপনি এটা দিয়ে আপনি অ্যাটলিস্ট মানে কি বলবো যে আপনি এটা দিয়ে ভূত এফএম শুনতে পারবেন, রেডিও ফুর্তি শুনতে পারবেন। আমার মনে হয় যে আপাতত এটা ইনাফ ভাইজান। যাই হোক, যারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti। যারা আমাদেরকে ইমেল করতে চান তারা চলে যান bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আর যারা আমাদের SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা
ফিরে আসবো একটা ছোট্ট ব্রেকের পরে, এবং সেই পর্যন্ত আপনাদের একটু কষ্ট করে আমাদের সঙ্গেই থাকতে হবে, কারণ আরো অনেক অনেক ঘটনা রয়েছে আপনাদের জন্য। সো আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর চলছে এই মুহূর্তে ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন উইথ গ্রামীণফোন, এবং আমরা এখন আপনাদের সহযোগিতা পেয়ে যেতে চাই অনেক দূর। আপনারা চেয়েছিলেন আউটডোর থেকে আমরা যেন শো করি, সুতরাং আমরা সেই আউটডোর থেকে শো করেছি, আউটডোর ব্রডকাস্ট হয়েছে আমাদের। সেই একইভাবে আপনারা চেয়েছিলেন যে সবাই শুনতে চান ভূত এফএম, এবং চান যে সাউন্ড কোয়ালিটি যেন একেবারেই ফল না করে, অর্থাৎ আমরা যেরকম ভাবে যারা স্টুডিওর মানে যারা লাইভ শোনেন তারা যে মজাটা পান, আপনারাও সেই মজাটা পেতে চান, এবং সেই একইভাবে জমজমাট মিউজিক, জমজমাট ভয়েস কোয়ালিটি, সেগুলো সবকিছু। সেই জন্য আমরা নিয়ে আসলাম রেডিও ফুর্তির এই যে এখন ফুর্তি অ্যাপ। সো ফুর্তি অ্যাপ আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন আর অ্যাপল ইউজার হন, সবাই ডাউনলোড করতে পারবেন। অনেকের মধ্যে আবার কনফিউশন রয়েছে, হ্যাঁ, যে ওই কনফিউশনটা এরকম নিয়ে যে অনেকে এখন নাকি অলরেডি সার্চ দিয়ে নাকি আরো মানে অন্যরকমও পাচ্ছেন, এরকম আমাদেরকে জানাচ্ছেন। না ভাই, আমাদের দেখেন আপনি সবচাইতে ভালো হয় যে আপনি চলে যান গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে, এবং সেখানে গিয়ে আপনি যে সার্চ দেন রেডিও ফুর্তি লিখবেন, শুধুমাত্র রেডিও ফুর্তি, RADIOFORTI ফুর্তি, ব্যাস দেখবেন যে অ্যাপটা চলে এসছে। আমাদের কিন্তু ফেসবুকের যে আমাদের ফ্যান পেজ রয়েছে www.facebook.com, এখানে দেখবেন যে অনেকে অলরেডি লিঙ্কটা শেয়ার দিচ্ছেন, রাইট? এবং মাঝখানে কিন্তু 1 মিনিটের জন্য একটু ঝামেলা হয়েছিল, কারণ অনেক হিট পড়ছে, অনেকে ডাউনলোড করছেন একসাথে, বিশেষ করে অ্যাপল ইউজার যারা রয়েছেন তারা হয়তো একটু সমস্যা ফেস করছিলেন, বাট এখন সেটা ঠিক হয়ে গেছে। আর আপনি কিন্তু যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনার জন্য আনলিমিটেড সুযোগ দেওয়া আছে, সুতরাং আপনি যখন খুশি তখন, মানে যত ইচ্ছা আপনি যে যখন খুশি আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। আর আমার মনে হয় যে ওই থাকে না একটা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে এখনই, কারণ আর মাত্র 27 মিনিট পরেই আমরা তো চলে যাব, কিন্তু থাকবে ভূত এফএমের সেই স্পেশাল গল্পটা, যেটা অনেকেই শুনতে চান এখনো পর্যন্ত। আজকে সকালেও যেটা নিয়ে কথা হয়েছে, অনেকে শুনেছেন এবং আমি বিশ্বাস করি অনেকে শোনেননি, আবার অনেকে শুনেছেন কিন্তু সাউন্ডটা সেরকম ছিল না। সো আজকে সেই ঘটনাটা আপনারা শুনতে পারবেন যারা অ্যাপ ইউজার, শুধুমাত্র তারাই। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করছেন, সেই অ্যাপটা নিয়ে, এবং তিনি মানে অনেকেই দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মানে আমাদেরকে সেই ব্যাপারে SMS পাঠিয়ে যাচ্ছেন, এবং অনেকে আমাদের ভূত এফএমের আজকের এই এপিসোডের প্রশংসা করছেন। হ্যাঁ ভাই, আজকের এপিসোডটা আমরা চেয়েছি স্পেশাল করতে, গতদিনের এপিসোডটাও স্পেশাল করেছিলাম, এবং অনেক পুরনো মানুষদের সাথে একসাথে দেখা হয়েছিল, অনেক মজা করে আমরা করেছিলাম। আজকেও ঠিক একই ব্যাপারটা করছে। স্বপ্নের পৃথিবী লিখেছেন যে অ্যাপ চালিয়ে খুব মজা পাচ্ছি আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যেখানে লিখেছেন যে কিছু কিছু তারা পিসির জন্য এরকম কিছু অ্যাপ চান। আমি জানিয়ে দিলাম আমাদের এখানে কিন্তু অফিস থেকে জমজমাট, মানে অফিস ভর্তি মানুষজন, সুতরাং জানিয়ে দিলাম তাদেরকে, এবং আমাদের যারা বসরা রয়েছেন তারা নিশ্চয়ই সেটা শুনে এরকম একটা কোনো ব্যবস্থা নিবে, যারা মানে এতবার করে যেহেতু পিসির প্রসঙ্গটাও আসছে, সুতরাং আমি সেটা জানিয়ে দিলাম। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখেছেন, মতি মোহাম্মদ শুভ লিখেছেন অ্যাপসটা কুল আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই এখানে লিখেছেন যে আমিও ডাউনলোড করলাম, কুল লিখেছেন আজিজুল হক। এছাড়াও আমাদেরকে লিখেছেন সানি, ফেসবুকে কিন্তু এবার পড়ছি, যে তিনি লিখেছেন যে হাউ ক্যান আই ডাউনলোড দিস অ্যাপ। আমি একটু আগেও বললাম, তারপর আরো একবার বলি যে আপনি এই যে ফেসবুকে আছেন না, আপনি ফেসবুকটা জাস্ট স্ক্রল করে একটু উপরে চলে যান, এবং স্ক্রল করে উপরে গেলে দেখবেন যে এখানে একটা ট্যাব দেওয়া আছে, এবং সেই ট্যাবটার নামই কিন্তু ফুর্তি অ্যাপ। সেখানে যে আপনি ক্লিক করেন সেখান থেকে পারবেন www.facebook.com/radio.furti, এবং এছাড়াও আপনি www.radio.furti সেখানে গিয়েও আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আপনি সরাসরি, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি সরাসরি চলে যান আপনার গুগল প্লে স্টোরে, এবং সেখানে গিয়ে কিন্তু আপনি সরাসরি টাইপ করুন রেডিও ফুর্তি, RADIOFORTI রেডিও ফুর্তি, তাহলে দেখবেন যে পেয়ে যাবেন। যাই হোক, আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে গুগল প্লেতে 3 MB অ্যাপটা এখন
এখনই ডাউনলোড করলেন আরো একজন, এবং তিনি হচ্ছেন আদনান আরাফাত। থ্যাংক ইউ ভেরি মাচ যারা ডাউনলোড করছেন, এবং আমি জানি যে আপনারা লাস্টে যে ঘটনাটা সেটা শোনার জন্য এবং ভূত এফএম এর সাথে সবসময় কানেক্টেড থাকার জন্য এটা করছেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাবো বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাইয়ের একটা স্টোরি আমরা শুনবো এই মুহূর্তে আরো একবার। এবং বাবু ভাই, আপনি এখন যে ঘটনাটা শোনাবেন সেটা কোথাকার ঘটনা বা কোথায় ঘটেছিল সেটা একটু জানাতেন যদি। আচ্ছা, আমাদের মনে হয় একটু সমস্যা হচ্ছে মাইক্রোফোনটাতে। আমার মনে হয় যে বাবু ভাই আপনাকে আরো একবার একটু কষ্ট করে বলতে হবে, রাইট? একটু কষ্ট করে আরো একবার বলতে হবে। শিওর রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে ঢাকার কাহিনী, ঢাকার পুরান ঢাকার কাহিনী, পুরান ঢাকার নারিন্দা এলাকার। আচ্ছা, শুনি আমরা। আচ্ছা, নারিন্দা এলাকায় আপনার ওখানে একটা বাড়ি ছিল আর কি। সেই বাসাটা আর কি আপনার অনেকদিন ভ্যাকেন্ট পড়ে থাকে, কারণ ওদের ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা সবাই বাইরে থাকে। তো ফ্যামিলিটাতে একটা কেয়ারটেকার থাকতো, এবং ওই কেয়ারটেকার দীর্ঘদিন ওই বাসা দেখাশোনা করেছেন। তো এক পর্যায়ে ফ্যামিলি মেম্বারদের দুজন আর কি বাংলাদেশে ব্যাক করে। তো ব্যাক করার কারণ ছিল যে তাদের যে আপনার কেয়ারটেকার ছিল সে ওইখানকার মানে বাসার মধ্যে আর কি ছাদ থেকে পড়ে মারা যায় আর কি বাসার। তো এই কারণের জন্য ওদেরকে মানে ফোন করা হয় এবং জানানো হয়, তখন ওরা ব্যাক করে চলে আসে দুইজন, এসে বাসায় ওঠে এবং বাসার সবকিছু আপনার করে আপনার মানে চেক করে যে বাসায় কি হয়েছে না হয়েছে, মানে কি সমস্যাটা কি। তো এরকম কিছু পায় না। তো অনেকে মনে করে যে পুরানো বাড়ি এবং বাড়ির আপনার কনস্ট্রাকশন তো হয় না, পুরানো বাড়ি কোনো আছে, কোনো মতে হয়তো দেওয়াল ছাদ পিচ্ছিল ছিল, কোনো কারণে সে পিছলে পড়ে গেছে ছাদ থেকে। এনিওয়ে, তো ওরা দুজন ওখানে থাকে। তো একদিন যেটা হয় যে বড় ছেলেটা যেটা ছিল সে বিকালবেলা বাসায় বসে আছে এবং সে চিন্তা করছে যে বাড়িটায় কি করা যায়, এটাকে কি আপনার কোনো ডেভেলপার ফার্মকে দেবে অথবা এটা কি তারা নিজেরাই বিল্ড করবে, এরকম কিছু চিন্তা ভাবনা করছিল আর কি। তো এই পর্যায়ে ওই যে কেয়ারটেকার ছিল তার ওয়াইফ এসে দেখা করতে চায় আমার সাথে। তো বলে যে আচ্ছা ঠিক আছে আসো। তো চিন্তা করে যে এখানে কোনো টাকা পয়সার ব্যাপার আছে বা সামথিং লাইক দ্যাট। তো উনি বলে যে আসতে বলো। তো মহিলা আসে, এসে দেখা করে, বলে যে আমার হাজবেন্ড তো আপনাদের এখানে অনেকদিন কাজ করতো, তো আপনাদের অনেক কিছুই সে এখানে সামলাতো, আপনাদের বাসার মানে সব দায়িত্ব সে রাখতো। আচ্ছা, তো সে তো মারা গেছে, আপনার তো কিছু দায়িত্ব আছে তার প্রতি, মানে তার ভাষায় আর কিছু যে বলছে যে কিছু দায়িত্ব বা কিছু দেওয়ার। তো সে বলে যে হ্যাঁ অবশ্যই আমি সেটা দেখবো। তো দায়িত্ব পালন করতো, বাড়ি দেখতো, এই সে করতো। তার কাছে বলে না আরো অনেক দায়িত্ব আপনাদের পালন করে রাখতো। তো বলে আমাদের আর কি দায়িত্ব পালন করতো, আমাদের এখানকার দায়িত্ব পালন করা হচ্ছে বাসা দেখে রাখা, বাসার মানে মেইনটেনেন্সটা রাখা, যেহেতু আমরা কেউ থাকি না এবং আমরা এখানে ভাড়াও দিই না, বিল টিল দেওয়া, পরিষ্কার রাখা, আর কি দায়িত্ব। বলে না তাহলে আপনারা জানেন না এখানে আরো কিছু দায়িত্ব ছিল। বলে কিরকম? বলে সেটা আপনি আপনার মুরব্বীদের কাছ থেকে জিজ্ঞেস করে নিন। তো সে এটাতে বেশ অকওয়ার্ড ফিল করে, বলে আমার মুরব্বীদের কাছ থেকে। তো বলে আচ্ছা আপনি এখন যান, আমি পরে কথা বলবো আপনার সাথে। তো বলে তাকে বিদায় দেয়। তো সে যেটা করে, সে তার বাসায় ফোন করে, উনি নর্মাল কথাবার্তা বলে রাতের বেলা, কথা বলতে বলতে বলে যে তো মারা গেছে, এরকম এরকম সৎকার হয়েছে, এসেই এখন বাসা তো আছে, বাট আমি শুনলাম যে ওই বউ আসছিল, এসে বলতেছে যে ও আরো দায়িত্ব পালন করতে। কি দায়িত্ব পালন করতে এখানে? তো তার মা বলে যে এটা তুমি জানবা না, কিছু ব্যাপার আছে, এটা তোমার দাদি আরো ভালো বলতে পারবে, আমি তোমার দাদির সাথে আলাপ করি, অনেক বৃদ্ধ হয়ে গেছে দাদি। তো বলে আচ্ছা ঠিক আছে। তো ওর মা বলে যে তুমি পরে কালকে ফোন করলে তোমাকে জানাবো। তখন ঠিক আছে। তো সে আপনার এগুলা শেষ করে সে রাতের বেলা সে আপনার কথা সেরে ফেলে এবং সে তার রুমের মধ্যে বসে আছে আর কি। তো বাসাটা ছিল হচ্ছে আপনার দোতলা বাড়ি, পুরানো আমলের দোতলা বাড়ি। তো হঠাৎ করে রাতে, গভীর রাতে, সে তো রাত জাগা অভ্যাস, বিদেশে থাকে এবং তার জেট ল্যাগ হয়েছে, টাইমেরও ঠিক ঠিকানা নেই। নিজের মধ্যে মনে হচ্ছে যে কিছু মানুষ আপনার ওখানে মিটিং করতেছে তার বাসা। তো সে হঠাৎ চিন্তায় পড়ে, এইখানে মিটিং করতেছে রাত্রেবেলা, মানে শব্দ আসতেছে, গুঞ্জন, হুম হাম, এই ধরনের আলোচনা, মানে শব্দ। চিন্তা করে যে বাসার মধ্যে তাহলে মানে কি, মানে এই যে কেয়ারটেকার থাকতো সে কি আড্ডা টাড্ডা বসাতো নাকি? তো সে নেমে আসে, ঘুরে ঘুরে, তাদের কাঠের সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নেমে আসে। তো তার পায়ের শব্দ যখন হচ্ছে, সে যখন মাঝামাঝি আসছে, তখনই দেখে যে নিচে আপনার শব্দ বন্ধ পুরো, এবং সে পুরা নিচে চলে আসে এবং এসে দেখে যে যেখান থেকে শব্দটা পাওয়ার কথা আর কি, তার রুমের ঠিক নিচেই একটা বড় হলরুম মতো ছিল,
যেটাকে একসময় খাওয়ার রুম হিসেবে ব্যবহার করতো, দেখে যে ওখানে কোনো শব্দ নেই এবং সে ওখানে বাতি জ্বালে দেখে পুরা বাসা থমথম করতেছে, কেউ নাই। তো সে আপনার হেঁটে চলে যায় ওখান থেকে, আপনার লাইটটা বন্ধ করে। তো সে খুব অড ফিল করে কারণ যে সে অবশ্য যেহেতু বাইরে থাকে আধুনিক মানুষ, বিশ্বাস না করলেও তার মধ্যে কিছু ব্যাপার আছে যে স্পুকি ব্যাপারগুলো যে পুরানো বাড়িতে থাকে, এটা তার মধ্যে কিছুটা দানা বাঁধে। এবং সে যখন নাকি সিঁড়িতে উঠে যাচ্ছে, সে পিছন থেকে হাসির শব্দ পায়, মানে হাসি মানে তাচ্ছিল্য ভরা হাসি, যেরকম হাসে মানুষ, যে বাচ্চা কেউ এসে দেখে গেলে এরকম কোনো একটা অনুষ্ঠানের মধ্যে কোনো বাচ্চা আসছে এরকম একটা হাসি শব্দ পায়। সে তৎক্ষণিক আবার ঘুরে ফিরে দেখে অন্ধকারে আবছা, সে কিছুই দেখে না। সে উপরে চলে যায়, উপরে যে সে বসে ঘুমানোর চেষ্টা করে রাতের বেলা, এবং রাতের বেলা বিভিন্ন রকমের শব্দ, তার মনে হচ্ছে যে বাড়িটা সরব, মানে বেশ শব্দ হচ্ছে বাসায়, এটা ওইটা আপনার শব্দ হচ্ছে, মানুষ আসা যাওয়া করতেছে, বাসার মধ্যে মানুষ আছে এরকম একটা ফিলিং। অথচ সে জানে যে এই বাসাতে সেই আছে এবং একটা কাজের মহিলা ছিল, সে জাস্ট তাকে এসে খাবার দাবার দিয়ে গেছে হোটেল থেকে এনে, এতটুকুই। তো সে চিন্তা করতেছে যে আসলে এই বাসাটা কি আমার থাকা ঠিক হবে, আমি একদিন পরে আসছি, বাসাতে এখানে কেউ থাকতেও না, এই রুমগুলো জাস্ট পরিষ্কার করে দিচ্ছে আমাকে থাকতে, এবং তার মধ্যে একটু আসে। তো এর মধ্যে সে অনেকক্ষণ না ঘুমাতে পেরে সে বিদেশে ফোন করে। তো বিদেশে যখন ফোন করার পর আমাকে বলে যে আমি দাদির সাথে কথা বলতে চাই। তো বলে যে তার দাদি ফোন নিয়ে কথা বলে। তো বলতেছে যে দেখো, এই বাসাটায় আমরা থাকতাম, দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর সেই সাথে যারা ফুর্তি অ্যাপ অলরেডি ডাউনলোড করে ফেলেছেন তাদের সবার জন্য বলছি যে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ভূত এফএমে। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে সাকিফ লিখেছেন যে অ্যাপটা ডাউনলোড করলাম, কুল একটা অ্যাপ। আমাদের ফারুক লিখেছেন যে আমিও অ্যাপটা ডাউনলোড করেছি, এবং কোথা থেকে লিখেছেন এটা অবশ্য লেখেনি, জীবন খুলনা থেকে লিখেছেন যে অ্যাপটাতে আচ্ছা পিসির কথা সবাই বলছেন। আচ্ছা, আমি অলরেডি জানিয়ে দিয়েছি ইনশাল্লাহ সেরকম একটা কিছু। অমিতাভ ঘোষ আমাদের লিখেছেন যশোর থেকে, রাসেল ভাই অ্যাপটা গুগল প্লে থেকে ডাউনলোড করলাম, এবং চরম অ্যাপটা এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন। থ্যাংক ইউ রেডিও ফুর্তি। আমাদেরকে সিয়াম লিখেছেন চরম সব স্টোরি। মেহেদি লিখেছেন 2010 থেকে ভূত এফএম শুনছি, প্রতিবারেই আমি ওই রাতের জন্য ভয় ফিল করি, তারপরও না শুনলে মনে হয় যে কি যেন মিস করলাম। থ্যাংকস রেডিও ফুর্তি, ইউ মোস্ট ওয়েলকাম। আমাদেরকে রাতুল চাঁপাইনবাবগঞ্জ থেকে SMS করেছেন। তুর্য লিখেছেন যে উইন্ডোজ সেল ফোনের জন্য অ্যাপসটা নাই কেন। আচ্ছা, আমার মনে হয় যে এই উত্তরটা কিছুক্ষণের মধ্যে মাসুম আপনাদেরকে দিয়ে দিবে। খুলনা থেকে সোহানা লিখেছেন যে ভূত এফএম রক্স এবং লটস অফ লাভ ফর ভূত এফএম। আমাদেরকে ফাহাদ উত্তরা থেকে লিখেছেন যে ভূত এফএম নাইস, আপনারা সবাই নাইস, এই জন্য আসলে ভূত এফএমটা অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। এনিওয়েজ, আমরা চলে যাব একটা ঘটনায় আবারও, তারপরে ফেসবুকের কমেন্ট নিয়ে আসবো। আমাদের সঙ্গে আরো একজন জয়েন করেছেন, আপনি একটু প্লিজ আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আপনার নামটা আরেকবার বলতে হবে। আমি আকবর রাব্বি বলছি মিরপুর থেকে। ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া। রাইট, খুব ছোট একটা ঘটনা, বাট খুব অন্যরকম একটা ঘটনা। হ্যাঁ, রাইট, চোখের সামনে ঘটে যাওয়া। চোখের সামনে। আমার ফ্রেন্ড ও রূপগঞ্জে একটা ফ্যাক্টরিতে জব করে। ও ডেলি রূপগঞ্জ থেকে ঢাকায় ওরা অফিসের গাড়িতে ব্যাক করে। তো ঘটনাটা 2 সপ্তাহ আগের। তো ওরা ব্যাক করছিল, ঠিক সন্ধ্যার আগে আগে ওরা ফেরিঘাটে, মুরাপাড়া ফেরিঘাটে এসে পৌঁছায়। তো ওরা গাড়ি থেকে নেমে ফেরিঘাটে যে জেটি আছে, জেটির উপরে দাঁড়িয়ে থাকে। জেটি দুটো পার্ট, ওরা লাস্ট পাড়ে দাঁড়িয়ে থাকে। তো ফেরি আসার জন্য অপেক্ষা করে। তো কিছুক্ষণ পর দেখে যে ফেরি আসতেছে, ওরা ভাবে যে আমরা একটু পিছিয়ে হই, তাহলে ধাক্কা খেলে যাতে পড়ে না যাই। তো আমার ফ্রেন্ডটা ও যখন একটু পিছিয়ে দিকে হেড করতে থাকে, ও খেয়াল করে না জেটিটা মানে দুটো পার্টে থাকার কারণে স্রোতের কারণে একটু ফাঁক হয়েছিল। তো ও কিছু বুঝার আগে উঠার আগেই ও ওই পানির ওই ফাঁক দিয়ে পড়ে যায়, মাঝখানে পড়ে যায়। ও সাঁতার জানতো না। ও যখন পানিতে পড়ে যায়, ও কিছুক্ষণ ঝাপাঝাপি করে এবং এক টাইমে ও পানির নিচে ডুবে যেতে থাকে। তো ও যখন ডুবে যেতে থাকে, ও লক্ষ্য করে যে ও 2 পা কে জানি ধরে নিচের দিকে ক্রমশ টেনে নিয়ে যাচ্ছে, এবং ও যেহেতু সাঁতার জানে না, প্রচন্ড নাক মুখ দিয়ে পানি যাচ্ছে, এবং ও ভেবে নেয় যে ও মারা যাবে। তা ও মানে কিছু করতে পারে না, মনে মনে দোয়াদুনি করতে থাকে। তো এর কিছুক্ষণ পর অনুভব করে হাতটা, ওর ডান হাতটাকে জানি সোজা টান দিয়ে উপরের দিকে টানছে। আচ্ছা, এবং নিচ পা দিয়েও টানছে, হাত দিয়ে উপরে দিয়েও টানছে আবার। তো হাতে যে উপরে টানটা ও বেশি জোর হেঁপে করে, এবং
মনে হচ্ছে ওই জোরটা বেশি জোরে ওকে উপরে নিয়ে যাচ্ছে আবার। তারপর ওর কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে, আর কিছু জানে না। তো ও যখন জ্ঞান ফিরে, যখন যে মাটিতে শুয়ে আছে ও, তখন ওর এবং শুয়ে আছে এবং ও কিছুক্ষণ একটু সুস্থ হওয়ার পর কলিগ জিজ্ঞেস করে আমি কিভাবে উপরে আসলাম। তখন ওর কলিগরা বলছে ও যখন পানিতে পড়ে যায় ওরা খুব অস্থির হয়ে যায়, কি করবে। তো 2-4 সেকেন্ড ও দেখে যে পানির মধ্যে ওর কম্পনটা দেখে, ওরা কম্পন দেখে না পানির। তো ওরা ছোড়াছুড়ি শুরু করে কোনো ডুবুরি পাওয়া যায় কিনা। তারপর কিছুক্ষণ পর ওরা যখন আজানের একটা শব্দ আসে, মাগরিবের টাইমে ছিল, টাইমে আজানের শব্দ আসে এবং আজানের শুরু হওয়ার সাথে সাথে ওর হাতটা পানির থেকে উপরের দিকে উঠে আসে এবং তাড়াতাড়ি ওরা হাতটা ধরে উপরের দিকে নিয়ে যায়, উপরের দিকে উঠে নিয়ে যায় এবং ওরা ওকে ট্রিটমেন্ট করে। তো ও এর ফাঁকে একটা জিনিস, ও যখন পানির থেকে উপরে আর নিচে দুই দিকে টানাটি হচ্ছে, মনে হচ্ছিল হাতে আর মুখে পানির নিচে কে জানি খামচি দিচ্ছে এবং ও যখন জ্ঞান ফিরে হাতে আর মুখের দিকে হাত করে, দেখে যে সত্যি ওর মানে প্রচন্ড আঁচড়ের দাগ, মুখের দিয়ে আঁচড় দিয়ে যে দাগ, সে দাগ তোর হাতে আর মুখে থাকে। এটাই ছিল আমার ঘটনা আসলে। এবং কেউ তার মানে সত্যি সত্যি তাকে পানির ওপর থেকে উঠিয়ে নিয়েছিল। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজকের এই বিশেষ দিনে আপনি এখানে উপস্থিত হয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে এমডি শাহাদাত হোসেন লিখেছেন আমাদেরকে যে লাস্ট স্টোরিটার আগের স্টোরি পান্নানটির স্টোরিটা অনেক ভালো ছিল। আমাদেরকে প্রিয়ম লিখেছেন ফাটাফাটি হচ্ছে। আমাদের এগুলো সব ফেসবুক কমেন্ট পড়ছি কিন্তু। শহীদ আমাদের আহমেদ সজীব আমাদের লিখেছেন, আমাদের চমৎকার অ্যাপ রাসেল ভাই। এনামুল সৈকত আমাদের লিখেছেন অ্যাপটা এত আচ্ছা, অ্যাপটাতে একটু নাকি বাফারিং হচ্ছে, একটু বাফারিং হচ্ছে। মাসুম দুটা প্রশ্ন, একটা হচ্ছে বাফারিং কেন হচ্ছে, আর একটা হচ্ছে আমরা যারা উইন্ডোজ ফোন ইউজ করে তারা কি করবে, সেটার ব্যাপারে আমি আপডেট এখন দিতে পারছি না, আসতেছে আর কি। ওকে, আর পিসিরও নিশ্চয়ই কোনো একটা সলিউশন আসবে অদূর ভবিষ্যতে, রাইট? এরকম কিছু একটা হবে। হ্যাঁ, সার্ভারের সলিউশন তো এবং আমার মনে হয় যে বাফারিংটাও কিছুক্ষণের মধ্যে মানে সব ঠিকঠাক হয়ে যাবে। এখন আসলে সবাই ব্যবহার করছে, তো সবাই একসাথে হিট করার জন্য আমি বলতে পারতেছি না যে কতজন আসলে, সেটা বলাটা অনেক রকম হয়ে যাবে, আমি বলতে পারছি না। আমাদের আশার তুলনায় অনেক বেশি, রাইট? সো যাই হোক, আমরা আশা করছি যে আপনারা যারা এখনো পর্যন্ত অল্প কিছু সময় বাকি আছে যখন আমরা বিদায় নেব, কিন্তু আমি আপনার সাথে থেকে যাব এবং বাকি সময়টা যে ঘটনাটুকু থাকবে সেই ঘটনাটা আপনি শুধুমাত্র আপনার যারা অ্যাপ ইউজার তারাই শুনতে পাবেন। সময় খুব কম, সময় কমে আসছে। ফিলিং অসাম লিখেছেন শিহাব স্যার। আমি আসলে কেমন ফিল করছি আজকে এটা আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আব্দুল্লাহ আল মামুন হৃদয় লিখেছেন অ্যাপটা ডাউনলোড করলাম, খুব সুন্দর একটা অ্যাপ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে এমডি বরকত আলী লিখেছেন যে রিয়েলি ভূত এফএম ইজ ভেরি নাইস, রাজশাহী ইউনিভার্সিটি থেকে তিনি লিখেছেন। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই SMS করেছেন এবং অনেকে আমি যাওয়ার আগে যে তার অল্প একটু সময় বাকি আছে, এখন আর কোনো স্টোরি হবে না, সেই টাইমটুকু আমাদের হাতে নেই, আজকে বিদায় নিতে হবে। কয়েকটা জিনিস বলে দেই, যারা তখন আমাদের SMS করেন, এখনো দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন। আফতাব আমাদের SMS করেছেন, নয়ন SMS করেছেন, আরো অনেকেই এখনো ডাউনলোড করে যাচ্ছেন। কিন্তু আমার জাস্ট খুব অল্প হাতে যেহেতু সময় আছে, এই সময়ের মধ্যে আমি একটু আপনাদেরকে দ্রুত জানিয়ে দিই যে কিভাবে আমাদের ইমেল করতে হবে। অ্যাপ তো আমরা ডাউনলোড করবোই, ঘটনা শুনবোই, কিন্তু যদি আগামী সপ্তাহে ঘটনা না আসে তাহলে ভূত এফএম চলবে না। সো অবশ্যই আমি জানাই দিই। পাপড়ি এবং ফুয়াদ এখন দেখতে পাচ্ছি ফিলিং কুল আফটার গেটিং দ্য অ্যাপ, থ্যাঙ্কস টু ভূত এফএম ফ্যামিলি আমাদেরকে। এবং আমার মনে হয় যে যাই হোক, আমাদের রেডিও ফুর্তির পুরো ফ্যামিলি এটা নিয়ে অনেক উত্তেজিত ছিল এবং অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। আজকে সেই সমস্যা সমাধান হয়ে গেল এবং আপনাদের বহুদিনের দাবি ছিল যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ভূত এফএম শুনতে চান, আজকে সেই সলিউশনটা আপনারা পেয়ে গেলেন। যাই হোক, আমি যাবার আগে জানিয়ে যাই যে কি করতে হবে আমাদেরকে যদি ঘটনা পাঠাতে চান, মোবাইলের মেসেজ মোবাইল না, ইমেল করতে হবে আমাদেরকে আপনার ঘটনা, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে এবং অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে ঘটনাটা আপনি পড়ে শোনাবেন, আমরা পড়ে শোনাবো। এবং আপনি আপনার বন্ধু বান্ধবদেরও বলুন যে আপনার ঘটনা প্রচারিত হচ্ছে অমুক দিন ভূত এফএম এ, কারণ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তারা হচ্ছে সেটা আপনারটা একদম লাইভ শুনতে পাবে। এখন তো খুব সুবিধাই হয়ে গেল, যত বেশি ডাউনলোড হবে আজকে আমার কথা শুনে শুনে তার চাইতে বেশি ডাউনলোড হবে আপনাদের কথা শুনে শুনে। একজন মানুষ যদি আরেকজনকে বলতে পারে তাহলে তো কথাই নেই। যাই হোক, এবং বুঝতেই পারছেন যে এটাতে আপনার কি বলবো,
যে আপনার সাথে আমার কানেক্টিভিটিটা বাড়বে, এটাই সবচেয়ে বড় কথা। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আরো একবার জানি যে কিভাবে আমাদের একটা ডাউনলোড করতে হবে। আপনাদের যে আপনি যদি আইফোন ইউজার হন বা আপনি যদি আপনি যদি অ্যাপলের ফোন ইউজার হন বা আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, তাহলে আপনার দুজনের ক্ষেত্রেই একটা হচ্ছে অ্যাপল স্টোর আর একটা হচ্ছে গুগল প্লে, সেখানে গিয়ে আপনি টাইপ করুন রেডিও ফুর্তি, হুইচ ইজ RADIO FOORTI, রেডিও ফুর্তি, কোনো স্পেস লাগবে না, জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন যে অ্যাপ চলে এসছে এবং তারপরে এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে, রাইট। এবং আনলিমিটেড কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য, সো বুঝতেই পারছেন যে আপনাদের জন্য ফাটাফাটি একটা অফার। আর সেই সাথে যারা হচ্ছে আরো বেশি ডিটেল জানতে চান তারা আমাদেরকে 9840 নাম্বার যদি SMS করেন, SMS করে রিপ্লাই SMS চলে যাবে আপনার কাছে। এছাড়াও আপনি জাস্ট যদি আপনি এখন আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন, which is www.radiofurti, সেখানে গেলেও কিন্তু আপনি দেখতে পাবেন যে একটা ফুর্তি অ্যাপের একটা ট্যাব রয়েছে, সেই ট্যাবে আপনি ক্লিক করে জানতে পারবেন, অথবা www.radiofurti.fm, সেখানে গেলেও কিন্তু আপনি দেখতে পাবেন নিয়ম কানুন সবকিছু দেওয়া আছে। সো আমার মনে হয় যে এটা খুবই ইজি। আমি শেষ করার আগে আরো একবার আশা করছি যে এখনো পর্যন্ত ডাউনলোড চলছে এবং কিছুক্ষণের মধ্যে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমি শেষ করা মাত্রই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ওই প্রোগ্রামটা, যেটা আপনি শুধুমাত্র শুনতে পারবেন ফুর্তি অ্যাপে। মাসুম খুব উত্তেজিত এবং তাকিয়ে আছে কখন শেষ করব। আসল প্রোগ্রামটা শুরু হয়ে যাবে একটু পরে, কারণ একদম জাস্ট একদম সব মাসুমের দুই হাতে কাজ করছে এখন। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে, এবং আপনারা যারা আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সবাইকে জানান যে এরকম একটা অ্যাপ চলে এসছে এবং আপনার সবাই লাইভ শুনতে পাবে। আজকের মতো এখানে শেষ কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই টাটা।